তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপ 14। এর আগে আমরা টাইপ 13 পর্যন্ত দেখেছি। ঠিক আছে, যদি কেউ ভিডিও না দেখে থাকো তাহলে হয়তো তার আজকে একটু বুঝতে অসুবিধা হবে। চেষ্টা করব একদম বেসিক থেকেই করানো, কারণ আমি প্রত্যেকটা ক্লাস বেসিক থেকেই করাই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ক্লাস যদি কামাই করো অবশ্যই ভিডিওটা দেখে আসবে ক্লাসে, এবং শুধু দেখে না, নোট করে আসবে। কারণ আমার উদ্দেশ্য তোমাদেরকে আমি সারা বছরের পর বছর পড়াবো না, বা তোমাদের আর কোথাও যেন পড়তে না হয় অঙ্ক নিয়ে। এটাই তোমাদের লাস্ট পড়া অঙ্ক সম্পর্কে, অঙ্ক সাবজেক্টকে নিয়ে। তো এরপর যত এক্সাম হবে তুমি কিন্তু প্রত্যেকটা এক্সামই দিতে পারবে শুধুমাত্র এই কোর্সটা করলেই। ঠিক আছে, শুধুমাত্র এমনটা না যে টেট পাবে বা ডাব্লিউবিপি পাবে বা আদার্স এক্সাম পাবে, পার্টিকুলার কোনো এক্সাম ওরিয়েন্টেড না। হ্যাঁ, তবে অবশ্যই টেটের জন্য যে সিম্পলিফিকেশন থেকে শুরু করে এক্সট্রা যে পোর্শনটা রয়েছে সেটা আমি কভার করব। ওকে, তো চলো শুরু করছি। টাইপ 14। যারা নতুন আছো, যারা কমেন্ট করতে পারছো না, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, যেটা তোমরা করবে সবের নিচে দেখবে তিনটে ভার্টিক্যালি লাইন আছে, ভার্টিক্যাল ডট আছে, তিনটে ভার্টিক্যাল ডট আছে, মানে লাল, তারপর ভিডিও অফ, তারপর মাইক্রোফোন, তারপরে তিনটে ডট আছে। ওখানে ক্লিক করলেই ইন কল এসএমএস বলে একটা অপশন খুলবে, পপ আপ। ওখানে ক্লিক করলেই তুমি আমাকে মেসেজ করতে পারবে এবং সেই মেসেজটা সবাই দেখতে পাবে। ক্লিয়ার? দেন দেখো, আমরা টাইপ 14 করবো। এই অঙ্কটা প্রথমে তোমরা সবাই পড়ো, ভালো করে পড়ো। পড়েছো? বলছি, একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 12% বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয় বছরে 10% হ্রাস পাচ্ছে। যদি বর্তমান জনসংখ্যা 50,400 হয়, তাহলে 2 বছর আগে কত ছিল? ভালো করে প্রশ্নটা পড়ো। দেখো, অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যে কিন্তু নিজের উত্তর বলে দেয়। কি বলেছে অঙ্ককে নিয়ে আগে ভাবো কি বলেছে। দেখো, বলেছে যে প্রথম বছরে 12% বৃদ্ধি পাচ্ছে, পরের বছরে 10% কমে যাচ্ছে। যদি বর্তমান জনসংখ্যা মানে হ্রাস বৃদ্ধির পর যে যা কিছু ঘটছে তার পরের জনসংখ্যাটা দাঁড়াচ্ছে 50,400। ঠিক আছে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? এটা খুবই সহজ। দেখো কিভাবে করবে। 2 বছর আগে জনসংখ্যা আমি যদি ধরে নিই যে এক্স, অনেকের এরপর প্রবলেম হতে পারে এক্স ধরা নিয়ে, প্রবলেমের কিচ্ছু নেই, খুব সহজেই হয়ে যাবে। দেখো, আমি ধরে নিচ্ছি যে 2 বছর আগে জনসংখ্যা ছিল এক্স। এরপরে এক্সটা কি হচ্ছে, বাড়ছে। প্রথমবার 12% বৃদ্ধি পাচ্ছে। 12% বৃদ্ধি পাওয়া মানেটা কি? 12% মানে আমরা কি জানি, 12/100, সবাই জানি এটা। এটার অর্থ আগে যদি 100 জন ছিল, এখন 12 জন বৃদ্ধি পাচ্ছে। আগে যদি 100 জন জনসংখ্যা ছিল, এখন 12 জন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন কত হচ্ছে? 100টা হয়ে যাচ্ছে 112। 100টা হচ্ছে 112। কিন্তু দেখো, আগে ছিল এক্স, তাহলে এটা হচ্ছে 100-র মান, উপরে যাবে 112। তাহলে দেখো, একটা জিনিস তুমি ভালো করে ভাবো, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মানে কি? বড় একটা সংখ্যা দিয়ে গুণ হবে, এক্সটা বড় একটা মান হবে, তাহলে আমি বড় দিয়ে গুণ করব। উপরে হবে 112, নিচেই হবে 100। বোঝা গেছে? এরপর দেখো, গুণ আকারে আবার গুণ দিচ্ছি। 10% কমে যাচ্ছে। 10% কমে যাওয়ার এর অর্থ কি? 100-র মধ্যে এখন কত হচ্ছে? 100টা কমে 10 কমে যাচ্ছে, মানে 90 হচ্ছে। এখন আমি কত দিয়ে গুণ করব? 90/100 দিয়ে গুণ করবো, কারণ কমে যাচ্ছে, উপরে ছোট হবে নিচেই বড় হবে। বেড়ে গেলে উপরে বড় নিচেই ছোট, কারণ আমাকে এক্সটা বাড়াতে হবে। তারপর এটা হয়ে গেল। এরপরে আবার বলছে যে কমে যাচ্ছে, তার মানে কি 90/100 দিয়ে গুণ হবে। বোঝা গেছে? আর এটা সমানই বলে দিয়েছে, এটা সমানই বলে দিয়েছে 50,400। এরপর তোমাকে জাস্ট কাটাকুটি করতে হবে। এই লাইনটা লিখতে তোমার যতক্ষণ সময়, এটাই অঙ্কটা শেষ, আর কিছু নেই। বলো, এই যে লাইনটা আমি লিখলাম, এটা বোঝা গেছে সবার? তাহলে জাস্ট এরপর কাটাকুটি করে এক্স এর মান বের করবো। এরপর কাটাকুটিটা তোমার উপর ডিপেন্ড করছে কত ফাস্ট তুমি করতে পারো। যেমন এখানে শূন্য, এখানে শূন্য কাটতে পারি, মানে উপরে উপরে আমি কাটাকুটি করতে পারি, আর এখানে উপর নিচে কাটাকুটি করতে পারি। ঠিক আছে, এরপর দেখো এটা বলো। 50,000, হ্যাঁ কাটাকুটি, হ্যাঁ কাটাকুটি যাবে। দেখো, এরপর আমি কাটছি আরো। এটাকে আমি 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 8 32। এটাকে 4 দিয়ে কাটছি, 4 25 100। ঠিক আছে, আবার এটা যাবে 4 7 28, এটা 4 25 100।
এরপর দেখো 7 দিয়ে এটা নিশ্চয়ই যাবে, 7 7 49, 7 2 14, 8 9 72। তাহলে কত গুণটা হচ্ছে দেখো, x সমান কত পাচ্ছি, এইদিকে 8 আছে, এইদিকে 25, এইদিকে 25, একটা শূন্য কিন্তু আছে এখানে, একটা শূন্য দেখো এখানে কাটিনি কিন্তু, তাহলে এটা 80 হয়ে যাবে, 80 25 ইন্টু 25। এরপর কাটাকুটিটা হয়তো আমার কঠিন হয়ে গেল, সেটা তোমাদের দেখে নেবে। তাহলে দেখো এটা 25 25 625 হয়, ইন্টু 8, গুণ করো, 5 হাজার 40 শূন্য হাতের হলো 4, 8 2 16, 4 20 শূন্য হাতের হলো 4, 6 48, 16 2 হাতের হলো 2, সরি, 6 48 50, মানে 50, একটা দুটো আর একটা শূন্য এখান থেকে আসবে, 50,000। এবার কাটাকুটিটা আরো সহজ করা যেত, ঠিক আছে, আমার একটু কঠিন হয়ে গেল মনে হয়, যাই হোক, 50,000, তো এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এটা আরো অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে কি সাকসেসিভ, এটা হচ্ছে পদ্ধতি 1, এটা বেসিক পদ্ধতি, আমি বলবো এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। আর একটা করা যায়, একবার 12% বৃদ্ধি হচ্ছে, তারপরে 10% কমে যাচ্ছে, তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা লাগাতে পারি সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা থেকে আমরা কি দেখব, যে টোটাল বৃদ্ধি বা টোটাল হ্রাস কত হচ্ছে। অ্যাকচুয়াল দেখো পরপর দুটো বৃদ্ধি দেখাচ্ছে, একবার দেখাচ্ছে সরি, একবার দেখাচ্ছে 12% বৃদ্ধি, তারপরে দেখাচ্ছে 10% হ্রাস। আমরা যদি এটাকে একটা ভাষায় বলতে চাই যে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বা কত পার্সেন্ট হ্রাস হয়েছে, এটা যদি আমি ডাইরেক্ট বের করতে পারি, তাহলে আমি করতে পারবো খুব সহজেই। তো দেখো এটা কিভাবে করবে, ওয়ে টুটা একবার দেখে নাও, বা জাস্ট দেখে নাও, এটা আমরা কিন্তু পরীক্ষার খাতায় করবো না, কারণ এত ডিটেলসে করার তুমি সময় পাবে না। তাহলে দেখো এক্স এর মান একবার 12 পুট করবো, ওয়াই এর মান -10 পুট করবো, কারণ কি 10 কমে যাচ্ছে, তারপর একটা মাইনাস হয়ে যাবে, 12 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, একটা শূন্য কাটছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে 2, এটা দেখো 1.2 হচ্ছে, 12/10, নিচেই 10 100 চলে এলে এগুলোকে কিন্তু কাটবে না, যেমন এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে বলে আমি কাটলাম, কিন্তু দেখো এটা আমি 2 দিয়ে কিন্তু চালাচ্ছি না, 2 5 10, 2 6 12 করছি না, কেন করছি না, কারণ দশমিকে প্রকাশ করতে সুবিধা হবে তাই, বুঝে আসছে। তাহলে দেখো 0.8 বিয়োগ করলে কত হয় 0.8, তার মানে 0.8% বৃদ্ধি পাচ্ছে, 0.8% ওভারঅল বৃদ্ধি পাচ্ছে। তার মানে আগে যদি 100 ছিল, এখন কত বৃদ্ধি পাচ্ছে, 0.8 বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখন হচ্ছে কত, এখন হচ্ছে কত, তুমি বলবে 100 প্লাস 0.8, মানে 100.8। এরপর তুমি তুলনা করে দাও, মানে দেখো এখন বলে দিয়েছে যে 50,400, আর এখানে আমরা পেলাম এখন 1008, তাহলে আমি বলতে পারি 50,400 এটার মান হচ্ছে 1008। 1008টা তো এখন, এটা ছিল আগে, যদি আগে 100 জন ছিল, এখন হচ্ছে 100.8, কিন্তু প্রশ্নে বলেছে যে না এখন হচ্ছে 50,400, তাই আমি কি করলাম 50,400 নিচে 100.8, এটা দশমিক হবে, 100.8কে আমি লিখে নিলাম। তাহলে 100-র মান কত, আগে কত ছিল, এটা ক্যালকুলেশন করলেও তুমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। তা দশমিক তুলবে, নিচে উপরে একটা শূন্য চলে যাবে, মানে 10 হয়ে যাবে উপরে, গুণ হবে, এরপর তুমি কাটাকুটি করো, দেখো এটা 4 দিয়ে এটা 5 দিয়ে একবারই চলে যাচ্ছে 50 বার, 50-এর পেছনে একটা দুটো তিনটে চারটা শূন্য হবে। এভাবেও তুমি করতে পারো। ক্লিয়ার হয়েছে? দেন করো অঙ্কটা। A tree was planted 2 years ago, এই যে একটা গাছ 2 বছর আগে লাগানো হয়েছিল, প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়, প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়, বর্তমানে উচ্চতা 540 সেন্টিমিটার হলে 2 বছর আগে কত ছিল, 2 বছর আগে কত ছিল সেটা বের করতে বলেছে, প্রত্যেক বছর 20% করে বৃদ্ধি পায়। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি আগে ছিল x সেন্টিমিটার, তাহলে এখন এক্সটা বাড়ছে কত করে, 20% করে বাড়ছে, 20% মানে 100 আগে ছিল এখন 120 হচ্ছে, 100 আগে ছিল এখন 120 হচ্ছে, যেহেতু বৃদ্ধি পাচ্ছে বড়টা উপরে গেল ছোটটা নিচে এলো, এরকম দুটো বছর আছে, সেই জন্য আর একবার গুণ হবে 120/100, কেন, কারণ 2 বছর, প্রথম বছর বেড়ে এটা হলো, তার পরের বছর বেড়ে আবার এটা হলো,
আর এটা সমানে আমি বলতে পারি 540। জাস্ট এরপর কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে। এই একটা শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, নিচে দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে। 12, এটা 4 দিয়ে, 4 3 12, 4 2500, 3 2 3 1 3, 3 8 24, 180, 12 15 180, 15 ইন্টু 25, x সমান কত হবে? 15 ইন্টু 25। 25 দিয়ে গুণ করা এই ব্যাপারটা আমি একটু বলে দিই তোমাদের। এই যে গুণ বা শর্টকাটে ক্যালকুলেশন করার নিয়মটা কিন্তু আমি যখন অঙ্ক করাবো সেই অঙ্ক করতে করতে শিখে নেবো। এমনটা না যে আলাদা করে একটা ক্লাস দিতে হবে যে কিভাবে ক্যালকুলেশন সহজ করব। যেমন এখানে 25 দিয়ে গুণ করা এসেছে, আমি সেটা তোমাদের উপর আমি বলছি। দেখো 25 দিয়ে গুণ করা কিন্তু খুব সহজ। এখানে আছে 25 ইন্টু 15। আচ্ছা, আমি 25কে লিখতে পারি 100/4 ইন্টু 15 করতে পারি। কারণ কি, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 পাই। তো আমি কি করলাম, 100/4 করলাম। 25কে আমি লিখলাম 100/4। এখন দেখো, আমি 100টা যেমন আছে তেমন রাখলাম, 15 নিচে 4টাকে এভাবে নিয়ে আসতে পারি। এই 4টাকে 15 নিচে নিয়ে এলাম, আনা যায়। কারণ কি, গুণ আছে, এটা সবার নিচে রয়েছে, আমি 4টাকে এদিকে 4টাকে এদিকে যেমন খুশি লিখতে পারি। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে, 15কে আমাকে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে। 15কে 4 দিয়ে ভাগ করছি। তো 15কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? তুমি 4 3 12 বার যাবে, 4 4 16 বার যাই, 16 বার নিলে হবে না, 4 3 বার নেবো, 4 3 12, 12 হলো, মানে 3 লিখে দিলাম। তাহলে 12 যাওয়ার পর ভাগশেষ কত থাকছে? 15কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 3 12 গেল, 3 ভাগশেষ থাকছে। 3 মানে কি, কিভাবে বের করবে দেখো, 3 এখানে আছে দেখো 100, তাহলে এটা হয়ে যাবে 300, এটা হয়ে যাবে 300। বা তুমি এটা মনে রাখতে পারো যে 1 যদি ভাগশেষ থাকে, 1 যদি ভাগশেষ থাকে তাহলে জানবে 25। কেন? এখানে দেখো 25 দিয়ে গুণ করছি। 2 যদি ভাগশেষ থাকে তাহলে এই পাশে যেটা বসবে তাহলে হবে 50। 3 যদি ভাগশেষ থাকে এর পাশে হবে 75। 4 যদি, 4 তো ভাগশেষ থাকবে না, 0 যদি ভাগশেষ থাকে, মানে কোনো ভাগশেষ যদি না থাকে তাহলে বসে যাবে 0 0। মানে এখানে দেখো 3 আছে, এখানে 3 ভাগশেষ পাচ্ছি, তার মানে কত হবে? 75 হয়ে যাবে। আর একটা গুণ দিচ্ছি দেখো, তুমি 25কে 25 দিয়ে গুণ করবে, 25কে তুমি 25 দিয়ে গুণ করবে, তাহলে এইভাবে ভাবো। আর 25 না করে তুমি এটা 4 6 24 করে দিলাম, ঠিক আছে। 25কে তুমি 24 দিয়ে গুণ করবে, তাহলে কি করবে? 24কে জাস্ট 4 দিয়ে ভাগ করবে, 4 6 24, তাহলে 6, কোনো তো ভাগশেষ থাকছে না, দুটো শূন্য বসে যাবে। বা তুমি ধরো 25কে 25 দিয়ে গুণ করবে, তাহলে এই একটা 25কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, এক ভাগশেষ, 25 বসে গেল, 625 হয়। তুমি 25কে 26 দিয়ে গুণ করো, তাহলে 26কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, দুই ভাগশেষ, 50। তুমি 25 ইন্টু 27 করো, এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, তিন ভাগশেষ, 75, 675। বুঝে আসছে? এভাবে আমরা কিন্তু করব। তাহলে এটা হচ্ছে 375 সেন্টিমিটার। তাহলে আগে কত সেন্টিমিটার ছিল? 375 সেন্টিমিটার ছিল। আমি এভাবে করতে পারি। আর একটা নিয়ম হচ্ছে যেটা আরো ফাস্ট, যেটা ওয়ে টুটা দিয়ে যদি তুমি করতে পারো, কারণ এখানে 20% বৃদ্ধি, কবার বৃদ্ধি হচ্ছে? দুবার বৃদ্ধি হচ্ছে। তার মানে আমি x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 লাগাতে পারি। যেমন 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। শূন্য শূন্য উপরে শূন্য নিচে শূন্য কেটে যাচ্ছে, এখানে দেখো 40 হচ্ছে, আর এখান থেকে 2 2 4 আসছে, মানে 44% হচ্ছে। 44%। তার মানে আগে যদি 100 ছিল, এখন কত হচ্ছে? 144 হচ্ছে। 44% বৃদ্ধি পাচ্ছে এটা। আমি বলেছিলাম বৃদ্ধি পাবে প্লাস এলে। তাহলে দেখো আগে যদি 100 সেন্টিমিটার ছিল, এখন হচ্ছে 144 সেন্টিমিটার। বাট প্রশ্নে বলে দিয়েছে না, এখন 144 না, এখন হচ্ছে 540। তাহলে কি করতে হবে? 540কে রিপ্রেজেন্ট করছে এই 144, তাহলে 100 হলে কত হতো? রৈখিক নিয়ম, মানে 144 সেন্টিমিটার না 540, তাই 144 এর উপরে নিলে 540 ইন্টু 100। এরপর তুমি কাটাকুটি করো, হয়ে যাবে। 4 দিয়ে এটা কাটো, 4 2500, এটাকে 4 দিয়ে কাটো, 4 3 12, 2 24, 4 6 24 36, 9 দিয়ে কাটো, 4 9 36, 6 9 54 60, 4 15 60, 15 ইন্টু 25 আবার সেই 375 আসবে। ঠিক আছে,
এখানে করতে হলে তোমাকে একটা স্টেপ বেশি করতে হচ্ছে, আর এখানে দেখো তুমি এইটার মাধ্যমেই ডাইরেক্ট করতে পারছো, তাই না? তো আমি বলবো এক্স দিয়ে যাও, সব থেকে সহজ হবে। কোনো মনে রাখার কিছু বিষয় এখানে আসছে না। এখানে তোমাকে কি মনে রাখতে হচ্ছে, আগে ছিল এক্স, এটা বেড়ে বেড়ে যাচ্ছে, 20% বৃদ্ধি মানে 120/100 গুণ হলো, আবার 20% বৃদ্ধি মানে 120/100 গুণ হলো। যদি 20% হ্রাস বলতো, যদি 20% হ্রাস বলতো, তাহলে কি হতো, একশোটা হতো 100, 100টা হতো 80, 20% কমে যাচ্ছে, তখন কি হতো 80/100, ওপরে ছোট নিচেই বড় দিয়ে গুণ হতো। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো সবাই? বলো। এটা তুমি উল্টো দিকেও যেতে পারো, তুমি যেটা বলছো আমি উল্টে উল্টে যাবো, তাই তো? যেটা হচ্ছে, ওটা একই ব্যাপার, তুমি এক্স দিয়ে যেটা করছো ওটা তুমি এভাবে ভাবতে পারো যে, না ভাবো, না ভাবার কিছু নেই, তুমি যেমন খুশি করে করতে পারো। যেমন এখানে 540 দিয়েছে, এটা এখন বর্তমান, তাহলে 20% করে বেড়ে যাচ্ছে বলছে, দুবার 20% করে বাড়ছে, এটাও তোমরা দেখে রাখো, এটাও ভালো, খারাপ না। 20% করে বাড়ছে বলছে প্রত্যেকবার, তাহলে এটা এখন বেড়ে দাঁড়িয়েছে এটা, তাহলে এর আগে নিশ্চয়ই ছোট ছিল, এর আগে ছোট ছিল গাছটা, এখন দেখো এটা 100, আর এখানে 120 আমি লিখতে পারি, 20% বৃদ্ধি মানে আগে যদি 100 ছিল এখন হচ্ছে 120। এখন আমি কি করব, আমাকে এই 540টাকে ছোট করতে হবে, তা ছোট করার জন্য হয় উপরে 100 নিচে 120 দিয়ে গুণ হবে, বা 120/100 দিয়ে নিচে 100 দিয়ে গুণ হবে, এই দুটো দিয়ে আমাদের গুণটা করতে হবে। এরপর তুমি ভাবো যে 540কে যদি আমি ছোট করতে চাই, তাহলে উপরে ছোট নিচেই বড় দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এটা হবে না। কারণ কি, আগে তো আমাকে ছোট ছিল, তো ছোট বের করতে হবে, 540কে ছোট করতে হলে কি করতে হবে, ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে, মানে উপরে ছোট নিচেই বড় দিয়ে গুণ করতে হবে। আবার এটাকে আবার এটাকে কি করবো, উপরে ছোট নিচেই বড় দিয়ে গুণ করবে, এটা তুমি ডাইরেক্ট অ্যান্সার বের করো, পেয়ে যাবে। একটু হোল্ড করছি। এটা বোঝা গেছে সবাই? নেক্সট অঙ্কটা একবার পড়ো তোমরা, ট্রাই করো। হ্যালো। হ্যাঁ, এখানে যে স্ক্রিনে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু সলভ করো, সেম অঙ্ক, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, চতুর্থ বছরের শুরুতে, শুরুতে মানে কি, তৃতীয় বছরের শেষে, কিন্তু এটা মনে রাখবে।
বলো এটা অ্যান্সার কার কি কত আসছে বলো দেখি। তো 7290 হবে উত্তর। আমি একটা চ্যাট অন্তত পক্ষে দেখতে পাচ্ছি, একটু দাঁড়াও। যেটা হচ্ছে এখান থেকে পাবো দেখতে। আচ্ছা, হুম, অনেকেই ঠিকঠাক উত্তর দিয়েছো, নো প্রবলেম। ঠিক আছে সবার, ঠিক আছে। দেখো আমি তোমাদের কি বললাম, অঙ্কর ভেতরে কিন্তু টুইস্ট করে দেয় অনেক সময়। এই অঙ্কটা ভালো করে পড়ে দেখো। বলছে একটি মেশিনের মূল্য প্রত্যেক বছর 10% করে হ্রাস পায়। যদি মেশিনটার মূল্য 10,000 টাকা হয়, তার মানে এটা কি, মানে মেশিনটার একটা ফিক্সড দাম আছে 10,000 টাকা, এটা চতুর্থ বছরের শুরুতে কত টাকা মূল্য হবে। চতুর্থ বছরের শুরু আর তৃতীয় বছরের শেষ, এই দুটো কিন্তু একই জিনিস। তুমি 1 জানুয়ারির কথা চিন্তা করো। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি আমাকে 3 বার গুণটা করতে হচ্ছে। কবার গুণটা করতে হচ্ছে? 3 বার গুণটা করতে হচ্ছে। এবার কার সঙ্গে করব? আমাকে ভবিষ্যতের কথা এখানে বলেছে, মানে ভবিষ্যতে কত দাম হবে, আর বর্তমানে 10,000 টাকাটা দাম দিয়ে দিয়েছে। তার মানে 10,000 টাকাটা প্রত্যেক বছর 10% করে কমছে। ধরো এটা 2022 সাল, এখন আছে 10,000 টাকা। 2023-এ 10% কমে যাচ্ছে, 2024-এ আবার 10% কমছে, 2025-এ আবার 10% কমছে। এই যে 2025-এর শেষে কত হবে, বা আমি বলতে পারি 2026-এর শুরুতে কত হবে, একই জিনিস, একই জিনিস। তাহলে দেখো এখানে 10,000-এর সঙ্গে আমাকে গুণটা করতে হবে। 10% করে কমে যাচ্ছে, এরপর কিন্তু বারবার আমরা 10% সমান 100 আর 90 এভাবে কিন্তু ভাববো না। 10% হ্রাস, তার মানে 90/100। মনে মনে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, 100-র মধ্যে 10 কমে যাচ্ছে, উপরে 90 নিচে 100, দ্যাটস ইট। এরকম কবার গুণ হবে? 3 বার গুণ হবে। 90/100, আর একবার হবে 90/100, হয়ে গেল। এরপর তুমি কাটাকুটি করো, দেখো কিভাবে কাটবে। দেখো উপরে এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা শূন্য, নিচে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, এরকম ভাবে কাটবে। মানে এই উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, এইরকম করে কিন্তু না কাটবে না। কারণ দেখো তোমার টাইম ওয়েস্ট হবে, কিছুই না। তুমি কি করবে, তুমি জানো নিচে আমার 6টা শূন্য আছে, উপরের শূন্যর কোনো কমই নাই। তুমি কি করবে, উপরের সংখ্যাগুলো গুনে নাও, বা নিচের সংখ্যাগুলো গুনো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, উপরে তুমি কাটো এরপর 1 2 3 4 5 6। ঠিক আছে, যখন আমরা দশমিক তুলবো তখন এইভাবেই তুলবো, দশমিকের অঙ্ক যখন করবো সিম্পলিফিকেশনের। দেখো নিচেই কিন্তু আর কিছু পড়ে নাই, নিচেই কিচ্ছু পড়ে নাই। তাহলে উপরে আমার কি গুণ হচ্ছে, দেখো এখানে 9 আছে পড়ে, এখানে 9 আছে পড়ে, আর এখানে 90 আছে পড়ে। তাহলে দেখো 9 9 9, আমি 90টাকে 9 × 10 আকারে ভাবতে পারি। এগুলো আমি খুব ডিটেলসে করাচ্ছি কারণ যাতে করে ক্যালকুলেশনটা ফাস্ট হয়, আমরা পরীক্ষার খাতায় এত ডিটেলসে করবো না। আমি 9টাকে 9 × 10 ভাবতে পারি 90। তাহলে এখানে তিনটে 9 পাচ্ছি, তিনটে 9 মানে কি, 9-এর কিউব, 9-এর ঘন। 9-এর ঘন তোমাদের মুখস্থ থাকা উচিত, কারণ আমি তোমাদের বলেছিলাম 1 থেকে 10 বা 12 13 পর্যন্ত করে রাখবে। 9-এর ঘন হচ্ছে 729। তাহলে দেখো 729, আর এখানে 10 গুণ মানে একটা শূন্য বসে যাবে, 7920। তাহলে তোমাকে কিন্তু এই লাইনটা পরীক্ষার খাতায় করার প্রয়োজনই পড়বে না, তুমি শুধু শূন্য কাটবে। এখানে 9 গুণলে একটা দুটো তিনটে, মানে 729, একটা শূন্য যোগ হয়ে যাচ্ছে 7290। এটা মাইন্ডই হয়ে গেল, তুমি এরপর খালি অপশন টিক করবে, দ্যাটস ইট। বোঝাতে পারলাম কোথায় আমরা সময়টা বাঁচাবো। আলটিমেটলি আমরা এক্সামটা, শুধু তো অঙ্কটা করা নিয়ে তো আমাদের কাজ না, আমাদের সময়টাকে কিন্তু বাঁচাতে হবে। তো যত কম পেন ইউজ করবে পরীক্ষার খাতায়, যত কম পেন ইউজ করবে তত সময় তোমার কিন্তু বাঁচবে। তো আমাদের সেই চেষ্টাটা এখন থেকে চালিয়ে যেতে হবে, যে যত কম লেখে আমি যেন কোশ্চেনটাকে সলভ করতে পারি।
এগুলো ডিটেলসে বোঝাচ্ছি কারণ তোমার সুবিধার্থে বোঝাচ্ছি একদম বেসিক থেকে, যাতে এরকম করে ক্যালকুলেশন আমরা যখন প্র্যাকটিস করব তখন যেন করতে পারি। এখন তুমি খাতায় নোট বানাচ্ছ, ইলাবোরেট করে বড় করে যেমন খুশি করে বানাও, নো প্রবলেম, বাট সেটাকে ভাবতে হবে যে কোনটা বাদ দেবো, কোনটা আমার লিখলেও কাজ হবে, আর কোনটা আমি মাইন্ডে ক্যালকুলেশন করতে পারবো। তো তার জন্য তোমাদের নামটা অবশ্যই মুখস্থ করতে হবে। যারা নতুন আছো তাদের জন্য আমি আরো একবার বলে দিচ্ছি, 1 থেকে 20 ঘরের নামটা, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মানে বর্গ, আর 1 থেকে 12 পর্যন্ত বা 13 পর্যন্ত ঘন মুখস্থ করে নেবে। খুব কাজে লাগবে, ক্যালকুলেশন খুব ফাস্ট হয়ে যাবে। তাহলে এটা হলো তৃতীয় বছরের শেষে বা চতুর্থ বছরের শুরুতে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা করো, চেঞ্জ করেছে আর কিছুই না। অঙ্ক নিয়ে ভাবো, একবার পড়ো অঙ্কটা, অঙ্কটা নিয়ে একবার ভাবো। অঙ্ক দেখে ভয় খাবার কিছু নেই, জাস্ট একটু ভাবতে হবে। কিছুক্ষণ সময় নাও। আচ্ছা, এখানে কেউ ইংলিশ মিডিয়ামের কেউ আছো নাকি, যে বাংলা বুঝতে পারছো না, বাংলা লেখা? আমাকে 2-4 জন ফোন করেছিল যে আমাদের বাংলা লিখলে হবে না, ইংলিশে লিখতে হবে, বাংলা বললে অসুবিধা নেই। সেরকম কেউ আছো এখানে? নো প্রবলেম। দেখো, এখানে যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু আগের কনসেপ্টই, এখানে আহামরি কিছু দেয়নি। তুমি একটু ভালো করে পড়ো, বলেছে একটি গ্রামের জনসংখ্যা 800, প্রথম বছরে 20% বৃদ্ধি পেয়েছে। এই যে জনসংখ্যা 800 দিয়েছে, এটা বর্তমান জনসংখ্যা রয়েছে। তারপরে 20 বছর বৃদ্ধি পাচ্ছে, পরের বছরে 20% বৃদ্ধি পেয়ে যাচ্ছে, 20% বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা দেখা যাচ্ছে 1056। তাহলে দ্বিতীয় বছরে শতকরা কত বৃদ্ধি হয়েছে? দেখো, আমি সালের হিসাবটা একটু দিয়ে দিই। এখন 2022 চলছে, পরের বছর হবে 2023, 2024, জাস্ট এইভাবে ভাববো বিষয়টা কি বলতে চেয়েছে। বলেছে এখন এই 2022 সালে জনসংখ্যা রয়েছে 800, 800 রয়েছে। এরপরে এই জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে, কত পার্সেন্ট বাড়ছে পরের বছরে, মানে 2022 থেকে 2023-এ আসতে 20% বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো বলা হলো 20% বৃদ্ধি হলো, নিয়ে একটা কিছু একটা জনসংখ্যা এখানে হবে। কি বলছে, আবার কিছুটা বেড়ে 2024-এ জনসংখ্যাটা হিসাব করে দেখা যাচ্ছে 1056। 2024-এ জনসংখ্যাটা হিসাব করে দেখা যাচ্ছে 1056। ঠিক আছে, তাহলে এরপর বলেছে যে এই যে দ্বিতীয়বার যেটা বাড়ছে, দ্বিতীয় বছর, এটা যদি ফার্স্ট ইয়ার আমি ধরি, এটা সেকেন্ড ইয়ার, তৃতীয় বছরে জনসংখ্যাটা কত পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে আমাদের এখানে কি করণীয় হতে হবে, কি করতে হবে আমাদের অঙ্কটাতে? প্রথমে আমি এটা তো বের করতে পারি যে 800 ছিল আগে, এখন 20% বেড়েছে, তাহলে এইখানে কত জনসংখ্যা হচ্ছে সেটা আমরা বের করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল এটা বের করি। তাহলে দেখো, 800-র 20% বৃদ্ধি পাচ্ছে মানে 120/100, এটা বের করতে পারি, বা 800-র 20% বের করে এখানে যোগ করে দিতে পারি। দুটো অপশন আমাদের কাছে রয়েছে, তাই না? এখানে শূন্য শূন্য কেটে দিলাম, 8 × 12 = 96, 960। 800-র 20% বাড়িয়ে আমি 960-এ নিয়ে এলাম, বা তুমি এভাবে ভাবতে পারো 800-র 20% কত হয়, 800-র 20% কত হয়, এগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। দেখো, 10% মানে কি, 10% মানে হবে 800-র যদি 10% বের করা হয় তাহলে হবে 80, 20% মানে হবে এর ডবল 160। 800 এর 20% তুমি এভাবে লিখো, অত ভাবার দরকার নেই। 800 ইন্টু 100/20/100, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 8×10=160। মানে আগে 800 ছিল, এখন 160 বেড়ে যাচ্ছে, যোগ করে দাও 960। এভাবেও করতে পারো।
তাহলে দেখো 960 হয়েছে 2023-এর শেষে। এরপর 2024-এর শেষে দেখা যাচ্ছে 960টা বেড়ে হয়েছে 1056। 960টা বেড়ে হয়েছে 1056। বলেছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় বছরে। তাহলে এখানে আমি কত জন বৃদ্ধি পেয়েছে সেটা আগে দেখে নিই। 2023-এ 960 আর আমি এখানে দেখছি 1056। তাহলে এরকম অঙ্ক আমাদের করানো হয়েছে যে এ এর কাছে 960 টাকা আছে, বি এর কাছে 1056 টাকা রয়েছে। তাহলে বি এর কাছে কত বেশি টাকা রয়েছে, কত পার্সেন্টেজ বেশি রয়েছে এ এর সাপেক্ষে। ঠিক সেরকম প্যাটার্ন তুমি এখানে বিয়োগ করো 1056 বিয়োগ 960, তাহলে 40, এদিকে মানে 6 আসছে, 9 আসছে, আর এখানে কত আসছে, কিছু আসছে না, 96। 96 হচ্ছে এটা। এরপর দেখো 96 বাড়ছে, 96 জন বাড়ছে কতর মধ্যে, 960-এর মধ্যে। 960-এর মধ্যে 96 জন বাড়ছে, তাহলে 100-র মধ্যে কত বেড়েছে, ইন্টু 100। তাহলে দেখো 0 0 কেটে যাচ্ছে, 96 96 কেটে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বছরে 10% বৃদ্ধি পেয়েছে। বলো বুঝতে পারলে কিনা? অনেকেই, বাহ, অনেকেই 10% উত্তর দিয়েছো, ভেরি গুড। দেখো এখানে ছিল 960, এখানে আমরা বের করলাম, এটা 1056 হয়েছে। তাহলে আমি বলতে পারি কত বেড়েছে, 960 থেকে 1056 হতে হলে কতজন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কতজন বৃদ্ধি পেয়েছে তুমি বিয়োগ করে দেবে, মানে 96 জন বৃদ্ধি পেয়েছে। আমাকে এরপর পার্সেন্টেজে বের করতে হবে, আমি বলেছি শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 96 জন বৃদ্ধি পেয়েছে, কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 960 জন, সেই 960 থেকে 96 বেড়ে 1056 হয়েছে। তার মানে 96/960, যার মধ্যে বাড়বে সেটা নিচেই যাবে। কত বেড়েছে, 96 বেড়েছে, ওটা উপরে যাচ্ছে, তাহলে 96/960 ইন্টু 100। এবার তুমি কাটাকুটি করো, 10% পেয়ে যাচ্ছ। বিষয়টা ক্লিয়ার হলো? হুম, যে কোশ্চেন করছো, যে রিপিট করতে বলবে, যে রিপিট করতে বলবে তাকে আমি যখন বলবো যে বিষয়টা ক্লিয়ার হলো, অবশ্যই অ্যান্সারটা দিও, ঠিক আছে? আর না, বাকি আমি শুরুর জায়গাটা আমি আর দেখো শুরুর জায়গাটা, প্রথমে অঙ্কটাকে বুঝতে হবে কি দিয়েছে। এখানে দেখো একটা গ্রামে জনসংখ্যা রয়েছে 800 জন, তুমি যে গ্রামে বাস করো বা যে শহরে বাস করো 800 জন রয়েছে। বলছে প্রথম বছরে 20% বেড়ে যাচ্ছে, প্রথম বছরে 20% বাড়ছে, তাহলে 20% বাড়ার ফলে 800টা বেড়ে কিছু একটা জনসংখ্যা হবে। এরপর ওই জনসংখ্যা থেকে আরো কিছু পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে, ওটা বলে দেয়নি, বলেছে কিছু পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে 1056 জন হচ্ছে, কিছু পার্সেন্ট বৃদ্ধি পেয়ে 1056 জন হচ্ছে। তাহলে ওই যে কিছু পার্সেন্ট বৃদ্ধি পেলো, মানে দ্বিতীয় বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো প্রথমে 800 ছিল, সেটা 20% বৃদ্ধি পেয়ে কিছু একটা হয়েছে, সেটা আমরা বের করলাম 960। কিভাবে বের করলাম, দুটো প্রসেস দেখালাম। 20% বৃদ্ধি মানে কি, 120/100 দিয়ে গুণ করে দিলাম, 960 হলো। এখন 960 থেকে 1056 হয়েছে, তাহলে কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, কিভাবে নির্ণয় করব? 960 ছিল, 1056 হয়েছে, কত পার্সেন্ট বেড়েছে কিভাবে নির্ণয় করবে, বিয়োগ করে নিচেই 960 ইন্টু 100। বোঝা গেছে? ওকে। এরপর আমি আসছি টাইপ 15, ঠিক আছে? টাইপ 15 অঙ্কটা পড়ো। এখানে আমাদের আয় ব্যয়ের হিসাব করতে হবে, আর কিছুই না। এই অঙ্কগুলো খুব সহজ, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের যেতে হবে, আমাদের এক্সট্রা কিচ্ছু ভাবার দরকার নাই। কোশ্চেনে যেটা বলেছে সেটাই করো না, অ্যান্সার আসতে বাধ্য। দেখো কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 15% বাড়ি ভাড়া দেয়, রেন্ট, বাড়ি ভাড়াতে খরচ করে 15%, 20% শিক্ষা খাতে ব্যয় করে, এডুকেশনে 20% খরচ করে দেয়, ওষুধে, মেডিসিনে 10% বলে দিয়েছে, 10% খরচ করে, জামা কাপড়ে আবার 15% খরচ করে, আর অন্যান্য আদার্স 10% খরচ করে।
ঠিক আছে? যদি তার 2,700 টাকা সঞ্চয় হয়, তার মোট আয় কত টাকা হয়েছিল সেটা বের করতে বলেছে। ধরো এখানে তুমি মাসের শেষে কিছু একটা ইনকাম করে বাড়ি ফিরেছো, এখানে তোমার কিছু টাকা রয়েছে জমা। তুমি কি করছো, এখান থেকে 15% বের করছো, নিয়ে বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছ। এখান থেকে 20% বের করছো, নিয়ে আহ, বাচ্চাদের শিক্ষা খাতে ব্যয় করছো। এখান থেকে 10% বের করছো, নিয়ে মেডিসিন খরচ করছো, ওষুধ কিনছো। এখান থেকে 15% বের করে ক্লথ কিনছো, জামা কাপড় আর অন্যান্য খরচ তুমি 10% করছো। নিয়ে কিছু টাকা তো সব বেরিয়ে গেল, অনেকটা টাকা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর বলছে এখানে যে টাকাটা পড়ে থাকবে, যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা হচ্ছে 2,700 টাকা, মানে তুমি সঞ্চয় করেছো। তোমার যাবতীয় খরচ করার পরে যে টাকাটা তোমার মানি ব্যাগে থাকবে সেটাই তোমার সঞ্চয়। এখন বলেছে তুমি 2,700 টাকা সঞ্চয় করেছো, তাহলে তুমি এখানে মোট কত টাকা আয় করেছিলে সেটা নির্ণয় করো। তাহলে দেখো খুব সহজ, তুমি 15% খরচ করছো, 20%, 10%, 15%, আবার 10%, তাহলে তুমি আলটিমেটলি কত পার্সেন্টেজ খরচ করে দিচ্ছ, তুমি আলটিমেটলি কত পার্সেন্টেজ খরচ করে দিচ্ছ সেটা আগে দেখো। তো আমি যোগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো। এখানে দুই ধরনের কোশ্চেন হয়, এর পরের কোশ্চেনটা একটু অন্যরকম, বাট দেখে মনে হবে একই। এখানে দেখো সমস্ত কিন্তু এই যে তোমার সেভিংস থেকে, তোমার যে ইনকাম থেকে 15% বের করছে, তারপরে 20% বের করছে, তারপরে 100%, 10% বের করছে, এরকম ভাবে। তাহলে দেখো কত হচ্ছে না, যোগ করলে 15 15 30, 30 40 50 70। তো যোগটা তোমার কাছে, ঠিক আছে? আমি এখানে যেমন 15 আর 15 যোগ করলাম 30, 30 40 50 আর 20 70, 70% তোমার খরচ হয়েই যাচ্ছে। তাহলে টোটাল এখানে যদি তুমি 100 টাকা ইনকাম করো, ধরে নিচ্ছি 100 রেশিও, 100 অনুপাত, 100 আর 100 টাকা যদি ইনকাম করো, তুমি 70 টাকা খরচ করে দিচ্ছ। তার মানে তোমার পকেটে থাকছে কত টাকা, 30 টাকা। 30 আর লিখবো আমি, কিন্তু আর মানে রেশিও, হ্যাঁ পারবি না, ঠিক আছে, 30 রেশিও। তাহলে 30 রেশিও তোমার কাছে থাকছে। প্রশ্ন বলেছে না তোমার কাছে 30 রেশিও থাকছে না, তোমার কাছে থাকছে 2,700 টাকা। তাহলে এটা সমান আমি বলতে পারি 2,700, 30 রেশিও সমান 2,700। বলেছে তোমার মোট আয় কত, মোট আয় তাহলে কত হবে, এখানে 100 আমার মোট আয় ছিল, তাহলে আমি 100 রেশিওর মান বের করব। তাহলে কিভাবে করব, 2,700/30 ইন্টু 100। তুমি বিষয়টা এভাবে ভাবতে পারো, বা আরো ফাস্ট ভাবতে পারো, যে 70 খরচ করে দিচ্ছি, 30 থাকছে, এখন 2,700 দিয়েছে বেঁচে, বেঁচে থাকছে, তার মানে 2,700 এটা আমাকে রিপ্রেজেন্ট করছে 30 এর মান, আমাকে 100 এর মান বের করতে হবে। দেখো আমি ডাইরেক্ট কিন্তু এটা লিখলাম, 30 রেশিও বলে দিয়েছে, 30 আমার কাছে বাঁচছে এই অঙ্ক অনুযায়ী, কিন্তু প্রশ্নে বলেছে না 2,700, তাহলে 30 এর উপরে 2,700 কে লিখো ইন্টু 100 করে দাও। কারণ এইটা, এটা রিপ্রেজেন্ট করছে 2,700 কে, তাহলে 100 রিপ্রেজেন্ট করবে কতকে, এইভাবে এটা বোঝানো হয়। তাহলে তুমি কাটাকুটি করো জাস্ট, এখানে শূন্য, এখানে শূন্য, 3 9 27, এখানে 90 পাচ্ছি, 90 ইন্টু 100 মানে 9 এর পাশে 3টে শূন্য, দ্যাটস ইট। তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো পরীক্ষার খাতায়, এত সহজ আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। কিরকম, তুমি দেখছো এরকম অঙ্ক দিয়েছে 15% 20%, তাহলে তুমি পার্সেন্টেজ গুলো সব যোগ করে নিলে, নিয়ে পেলে 70% পেলে, তার মানে 30% বেঁচে যাচ্ছে। তাহলে 30-এর মান 2,700, 100-র মান কত, তুমি ডাইরেক্ট এখানে শিফট করতে পারবে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবার? দেন বলো প্রকাশ। এই যে ক্রিকের একটা বর্গক্ষেত্রের মতো বলবো, বর্গক্ষেত্র দিয়ে মাইক্রোফোনের মতো? যখন স্ক্রিনটা মোবাইলে বড় করতেছি হুম, দেখা না দেখা তো যাবে, এরকম তো কোনো কন্ডিশন নেই আপাতত। তুমি দেখাটা বর্গক্ষেত্র ভালো হয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, তুমি ওই সাদা যে আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছ ওখানে টিপে ধরে দাও কিছুক্ষণ, নিয়ে দেখো একটা পপ আপ খুলবে, ওখানে মিউট, পিন, রিমুভ, এক্সিট, ফুল স্ক্রিন এরকম থাকবে, তোমার এক্সিটটা দেখাবে না। তুমি কি করবে, পিন করে দাও, পিন, দেখো ওটা চলে যাবে, ঠিক আছে? দাঁড়াও আমি একবার দেখি তোমার কি প্রবলেম, বাকিদের কি সেম প্রবলেম হচ্ছে? না স্যার। আমি বুঝতে পারছি, ওই যেখানে
ম্যাথস বাই নাজমুল লেখাটা আসছে, নিয়ে ওই জায়গাটাতে মানে ওই যেখানে আমি এখানে 10 আর 2700 লিখেছি ওটা তুমি বুঝতে পারছো না। বুঝতে পেরেছি, দাঁড়াও। তুমি এক কাজ করো, বুঝতে পেরেছি। তুমি যেখানে ফুল স্ক্রিন করেছিলে না, সবের নিচেই দেখো ওই পিনের পাশে একটা সবের নিচের দিকে যেখানে আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, ফোন নাম্বারের নিচে দেখো পিন আছে একটা, তার পাশে একটা স্কোয়ারের মতো রয়েছে না, ওটা ক্লিক করো ওটাতে। ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে, নিয়ে ওখানে গিয়ে তুমি পিন বা আনপিন কিছু একটা করো, দেখো স্ক্রিনটা ঠিক হয়ে যাবে। তুমি ফোনটা ঘুরিয়ে নিয়েছো তো? অতটা ছোট হবে না তো? না, অতটা হচ্ছে না, মোটামুটি। ছোট হবে, কিছু করার নেই, ওটাই হবে। বাকিরা কি করে করছে কি জানি, একটা স্ক্রিনশট পাঠাও তো বাকিরা গ্রুপে। চলবে, চলো। দাঁড়াও, লেআউটটা চেঞ্জ, তোমার লেআউট কি চেঞ্জ করার কোনো ব্যবস্থা আছে এখানে? হুম 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 দাঁড়াও। আচ্ছা, আমার লেআউট চেঞ্জ করলে তোমার ওখানে কি চেঞ্জ হবে? দেখছি, হোয়াট লাইট। আমার চেঞ্জ হবে। ভালো। যে জায়গাটা দেখতে পাবে না, জুম করে টেনে সরিয়ে নেবে, বুঝলে? দেখবে দেখতে পাবে। ঠিক আছে, জুম করা যাবে, জুম জুম আউট জুম ইন করে দেবে, দেখবে সব হয়ে যাবে। দেখছি আমি অন্য কিছু ব্যবস্থা। তোমরা এভাবে দেখছো ফাইল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা যেমন পাঠিয়েছো সমেশ, ওই জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু সমস্যা একটা। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। অনেকদিন থেকেই তো পড়াচ্ছি, বাট এটা আমি লক্ষ্য করিনি বা আমাকে কেউ বলেনি হয়তো। ঠিক আছে, নো প্রবলেম। দেখো, এটা বোঝা গেছে সবার, আই থিঙ্ক খুব একটা আমরি কিছু নেই এটাতে। দেন যে জায়গাটা দেখতে পাবে না, জুম করে টেনে সরিয়ে নেবে। দেখো, এই অঙ্কটাতে একটা মেন পয়েন্ট তোমাদের আমি হাইলাইট করে দিচ্ছি, সেটা হচ্ছে বাকি। বাকি ইংলিশে হচ্ছে রিমেইনিং। এই কথাটা মারাত্মক কথা কিন্তু। আগের তো দেখো, আগের অঙ্কটা দেখাবো, আগের অঙ্কটায় কিন্তু বাকি কথাটা কোথাও লেখা নেই, বা ইংলিশে রিমেইনিং কথাটা কিন্তু কোথাও লেখা নেই, বাট এখানে রিমেইনিং কথাটা লেখা রয়েছে। তাহলে ছোট ছোট জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে অঙ্ক করার সময়, কারণ এই অঙ্কটা চেঞ্জেস এই ছোট্ট কথাটা এনে দেবে। মানে কি বোঝাতে চাইছে একবার বলে দিই আমি অঙ্কটাতে। বলছে এক ব্যক্তি 20% খাবার খরচে, খাবারের খরচ করে, আচ্ছা বাংলাটা গোলমাল আছে, খাবারের খরচ করে, বাকি টাকার 25% বাড়ি ভাড়া দেয়। বাকি টাকার, ধরো তোমার কাছে 100 টাকা রয়েছে, তুমি এখান থেকে 20% খরচ করে দিচ্ছ, মানে 20 টাকা খরচ করছো, 20 টাকা তোমার খরচ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত টাকা তোমার কাছে? 80 টাকা। বলছে এই 80 টাকার আবার 25% তুমি খরচ করছো। আগের অঙ্কটাতে আমরা 100-র সঙ্গে সবসময় তুলনা করছিলাম, এখানে কিন্তু তা হবে না। বাকি টাকা রিমেইনিং মানে ভাড়া দেওয়ার পর যে টাকাটা, বা এখানে সরি, এখানে যেমন আছে খাবার খাওয়ার পর যে টাকাটা বাঁচছে, তার 25% তুমি বাড়ি ভাড়া দিচ্ছ। আবার বাড়ি ভাড়া দেওয়ার পরে বাকি টাকাটার 30% অন্যান্য খাতে খরচ করছো। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? হুম। তাহলে দেখো, অঙ্কটা আমাদের পড়তে পড়তে হয়ে যাবে। কিরকম পড়তে? ওই যে একটু আগে করালাম জনসংখ্যা বৃদ্ধির অঙ্ক, ঠিক সেম অঙ্ক। কিরকম? বলছে সে এত টাকা সঞ্চয় করে, তাহলে তার কাছে মোট আয় কত হয়েছিল, তার মোট আয় কত হয়েছিল, আমি ধরে নিচ্ছি তার মোট আয় হয়েছিল X টাকা। তাহলে সে 20% খাবার খরচ করে দিচ্ছে, তার মানে এখন রয়েছে কত তার কাছে? 80/100। 20% খরচ করলে 80/100 পড়ে থাকবে। এটা হয়ে গেছে বাকি টাকা কিন্তু।
এর আবার 25% বাড়ি ভাড়া দিচ্ছে, তার মানে এর সঙ্গে ইন্টু গুণ করবে, 25 বাদ গেলে কত হয়? 75 হয়, তার মানে 75/100। বলছে বাকি টাকার 30% আবার অন্যান্য খাতে খরচ করে, তাহলে এটা এখন বাকি টাকা হয়ে গেছে। এর আবার 30% খরচ করে দিচ্ছে, তার মানে কত পার্সেন্টেজ পড়ে থাকছে? 70%। আমার পড়ে থাকাটা নিয়ে কাজ, আর এটাই এখন তার কাছে পড়ে থাকছে, তার মানে এটাই তার সঞ্চয়, আর এটার সমানই আমি বলতে পারি 29,400। দ্যাটস ইট। ক্যালকুলেশন তুমি প্র্যাকটিস করতে করতে খুব সহজেই করতে পারবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমাদের মূল বিষয় না, বিষয়টা হচ্ছে অঙ্কটাকে ফ্রেমে আনা, গ্রিপে আনা। ক্যালকুলেশন তুমি করতে পারবে। বলো। 70,000, আচ্ছা দেখা যাক। 70 কি, কত আছে আমার কাছে? হ্যাঁ 70 আছে, ঠিক আছে। দেখো এরপর তুমি কাটাকুটি করবে। এখানে দেখো একটা শূন্য, এই একটা শূন্য, আমি নিচের শূন্যগুলো কাটতে পারি, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। এই কাটাকুটিটা দেখবে আমি ওপরে ওপরে কাটতে পারি, মানে এই 80, 75, 70 সঙ্গে 29,400 কাটতে পারি, বা এরকম উপর নিচে কাটতে পারি, 80, 100, 75, 100, 70, 100 এরকম কাটতে পারি। ঠিক আছে, তো আমি যেমন খুশি কাটবো আমার মন, আমি এখানে শূন্য শূন্য, এখানে দুটো শূন্যকে কেটে দিলাম। এবার 75 আছে, 3, 25, 75, 4, 25, 100 কাটতে পারি। এরপর 8, 4, 2, 8, যত ছোট ছোট কাটতে পারবে কাটো, 2 দিয়ে এটাকে কাটো, দেখো 4 আছে শেষে, 2 দিয়ে কাটবে, 2 একে 2, 2 4 8, 7 2 14, 3 দিয়ে এটা যাবে, 7 4 12 যাবে, 3 দিয়ে, 3 4 12, 3 9 27, 49, 7 7 49, 7, তাহলে এখানে পড়ে থাকছে 7, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটা শূন্য, 1 2 3 4, 70 আছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বাকি কথাটা বললে এখানে কিরকম চেঞ্জেস নিয়ে আসছে বুঝতে পারছো? আর এখানে যদি বাকি কথাটা না থাকতো, শুধুমাত্র 25% বাড়ি ভাড়া দেয়, তাহলে কি করে দিতাম? এই 20%, 25%, এই বাকি নেই, 30% যোগ করে দিতাম, যেটা বাকি থাকছো সেখান থেকে বিয়োগ করে এটা বাদ দিয়ে দিতাম আমরা, মানে করে দিতাম আগের মতো করে। ঠিক আছে, এটাও তোমরা বাড়িতে ট্রাই করবে, বাকি কথাটা বাদ দিয়ে ট্রাই করবে। ঠিক আছে, দেন এই অঙ্কটা, এই যে আগের যে দুটো করলে একটু ভালো অ্যাডভান্স লেভেলে, আগের দুটোর কম্বিনেশন বেসিকটা এখানে কাজে লাগবে ভালো মতন। মাইক্রোফোন একটু অফ করবে যারা মাইক্রোফোন অন করেই রেখেছো। চেষ্টা করবে ক্লাস, অনলাইন ক্লাস যখন করছো না যেন লেফট হও, একবার জয়েন হবে যেন শেষ পর্যন্ত চলে। আর কল এলে নোটিফিকেশন এগুলো সব মিউট করে রাখবে, কারণ আমি জানি অনলাইন ক্লাস করতে গেলে এই কল, ফোন, SMS, হোয়াটসঅ্যাপ খুব ডিস্ট্রাকশন তৈরি করে, এটা একটা অসুবিধা বলা যেতে পারে, বাকি সব ঠিক আছে। করেছো? দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 20% খেলনা কিনতে, বাকি টাকার 5% যাতায়াতে খরচ করেছে। 120 টাকা দান করার পর তার কাছে 1400 টাকা আছে, তাহলে যাতায়াতে কত টাকা খরচ করেছেন? ঠিক আছে, দেখো আমি ধরে নিচ্ছি তার মোট আয় হয়েছিল এক্স টাকা, মোট আয় এক্স টাকা হয়েছিল। এরপর সে 20% খেলনা কিনেছিল, মানে বাকি টাকা হচ্ছে 80, এবং বাকি টাকার 5% যাতায়াতে খরচ করেছে, তার মানে এর বাকি হচ্ছে, বাকি থাকছে কত আবার? 95। বলছে এটা হলো, এটা এখন তার কাছে থাকছে। এরপর সে 120 টাকা দান করেছে, তার মানে এখান থেকে 120 বাদ দিয়ে দিলাম, দান করেছে। এখন তার কাছে বলছে 1400 টাকা রয়েছে, তার মানে এটা সমানই বলতে পারি আমি 1400 টাকা। ভালো করে বুঝবে, সে খেলনাতে যাতায়াতে খরচ করার পর তার কাছে এখন এই টাকাটা পড়ে আছে। এক্স এর একটা মান হবে 1 2 3 4 5, যা খুশি, ভয় খাওয়ার কিছু নেই। এই টাকাটা পড়ে আছে, এখান থেকে সে 120 টাকা ডোনেট করেছে, তারপরে তার কাছে 1400 টাকা রয়েছে। বুঝতে পারলাম? এখন দেখো আমি কি করবো, এরপর তুমি এইভাবে কাটাকুটি করে দিতে পারো না,
এই 120 টাকাটাকে তুমি 1400 সঙ্গে যোগ করো ওদিকে নিয়ে গিয়ে, তাহলে এটাকে আমি যখন ওদিকে নিয়ে যাব যোগ হয়ে যাবে, মাইনাস আছে এটা, প্লাস হয়ে গেল 120। পরীক্ষার খাতায় আমরা কিন্তু এভাবেই করব, আলাদা করে একটা লাইন তৈরি করব না, ঠিক আছে? -120 এভাবেই কেটে ওদিকে প্লাস করে দেবো। এটা দেখো যোগ করে দাও, কত হচ্ছে? 1520 হচ্ছে। এরপর তুমি কাটাকুটি করো, এখানে শূন্য এখানে শূন্য দেখতে পাচ্ছি, 8 19, 8 কে 8, 8 19 মানে 152, 19 হয়ে গেল। 5 19 95, 5 20 100, তাহলে এদিকে কিছু পড়ে নেই, এক পড়ে আছে, 20 ইন্টু 100, তার মানে x সমান কত হচ্ছে? 20,000। সরি 20,000 কেন, এত বড় কেন হবে? 20 দুটো শূন্য, ঠিকঠাক হলো? হুম, ঠিক আছে, দেখা যাক, কোথাও হয়তো ভুল হয়েছে কিনা জানি না, যাই হোক পরে দেখা যাচ্ছে। 2000 টাকা রয়েছে এখন তার কাছে, মানে কি এই টাকাটা তার ইনকাম। আমাকে বলেছে, প্রশ্নে কিন্তু চাইনি যে কত ইনকাম, সে যাতায়াতে কত টাকা খরচ করেছে সেটা আমাকে বের করতে বলেছে। যাতায়াতে কত টাকা খরচ করেছে, তাহলে সে 2000 টাকা ইনকাম করেছে, এর মধ্য থেকে সে 20% খরচ করে দিয়েছে খেলনা কিনতে, তাহলে রয়েছে কত? 80। এই টাকাটার এই টাকাটার সে 5% যাতায়াতে ট্রান্সপোর্টে খরচ করেছে, তার মানে এর 5% আমাকে বের করতে হবে। ভালো করে বুঝবে কোথায় কি করছি। 2000 টাকা পেলাম, তার কাছে আয় হয়েছে, সে বাড়িতে এনেছে, এখান থেকে 20% সে আবার ব্যাকে যাচ্ছে, আমি প্রথম থেকে আবার শুরু করছি, 20% খেলনা কিনেছে, তাহলে রয়েছে কত? 80/100। এরপর সে 5% যাতায়াতে খরচ করছে, এখানে একটা ক্যালকুলেশন করে কিছু একটা মান হবে, তার 5% সে ট্রান্সপোর্টে খরচ করছে, তাহলে ইন্টু 5/100 হলো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এরপর তুমি কাটাকুটি করো, 1 2 3, 1 2 3, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 5 8 40 20 80, 80 টাকা সে যাতায়াতের জন্য খরচ করেছে। মনোজ 100 না? আচ্ছা কেন হলো বুঝলাম না প্রিয়াঙ্কা, বুঝতে পেরেছি, দেখো কেসটা কি হয়েছে। সে 120 টাকা দান করেছে, মানে তোমার কাছে তুমি বিভিন্ন যাবতীয় খরচা করার পর তোমার কাছে ধরো এখন 100 টাকা রয়েছে, ঠিক আছে? এরপর তুমি ওই 100 টাকা থেকে 20 টাকা দান করে দিয়েছো, 20 টাকা দান করেছো, তার মানে তোমার 80 টাকা থাকছে। বাট অ্যাকচুয়ালি তো তুমি যদি দানটা না করতে তাহলে তো 100 টাকা থাকতো, তার মানে কি তুমি দান করার পরে তোমার কাছে যে 80 টাকা পড়ে রয়েছে, ওই দানের টাকাটা যদি তোমার কাছে থাকে তাহলে যোগ করতে হবে তোমাকে। তো সেজন্য দেখো এখানে আমি এত দূর গেলাম কি, আমার কাছে একটা কিছু পরিমাণ টাকা ছিল, এরপর আমি দান করেছি 120 টাকা, তো এখানে আমি 120 এভাবে বাদ দিয়ে দিলাম। তো এখন এই -120টা যখন সমানের ওদিকে যাবে, +120 হবে, মানে বুঝতে পারলো ব্যাপারটা? বোঝা গেছে প্রিয়াঙ্কা কি বলতে চাইছি আমি? বলো। তোমার 2000 টাকা আবার হুম, হ্যাঁ এটা একটা প্রসেস, এটা এইভাবে করা যায়, যেটা তোমরা পরীক্ষার খাতায় এটাই করতে পারবে। পরে যেটা আমি দেখাবো সেটা যদি প্র্যাকটিস না করো, তুমি কেন আমিও করতে পারবো না। ওখানে কেসটা একটু ভালো করে বুঝবে, মানে বলো। তুমি 100 মানে এক লাখ তুমি 100 টাকা না 100 টাকা ধরলে হবে না, 100 টাকা ধরলে একটা জায়গায় গিয়ে তোমার গন্ডগোলটা লাগবে, সেটা হচ্ছে এই যে 120 টাকার যে ব্যাপারটা, তুমি 100 ওইভাবেও করতে পারো, ওইভাবে অনেকে করাই, বাট আমি করাই না, কারণ ওখানে কিছুটা ক্যালকুলেশন অনেক সময় জটিল হয়ে হয়ে যায়। তুমি ধরে নিলে যে তার ইনকাম 100 টাকা, নিয়ে এসে 20 টাকা ব্যয় করে দিচ্ছে, তার মানে 20 বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কত? 20 টাকা খেলনা খরচ করছে, তাই তো, খেলনাতে, তার মানে তার থাকছে 80 টাকা। এই 80 টাকার সে 5% আবার খরচ করছে যাতায়াতে, তাহলে এর 5% বের করলে তুমি কত হবে? 5 4 40 টাকা হবে, 5%, 5 8 40 হবে, তাই তো? না তো অতটা হবে না, 4 হবে, 4 হবে, ঠিক আছে। স্যার 2000 এর 20 বাদ দিয়ে 1600, এর আবার 5, ওটা তো ঠিক আছে, 4 হবে, তাহলে এখানে কত পাবে তুমি? 76 পাবে। এখন দেখো 76 টাকা রয়েছে, এরপর তুমি অঙ্কটাকে কিভাবে যাবে? তোমার কাছে বা মানে করার পর দান করার পর 1400 টাকা ছিল, তাহলে দান না করলে কত টাকা থাকছো, এখানে আবার 120 যোগ করে দাও, মানে 1520।
তাহলে 1520 মান হচ্ছে 76, তাহলে 100 4 মান কত, তাহলে হয়তো হতে পারে 4 মান কত, এভাবে তুমি করতে পারো। এটাকে 2 বার যাবে 20, 4 20 80, ঠিক আছে। কিন্তু মেন প্রবলেমটা কি করে জানো তো, এভাবে করা যায় না কেন, করা যায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি দেখেছি তারা এভাবেই করায়, 100 ধরে নিয়ে এভাবে ভেঙে ভেঙে ট্রির মতো করে করায়। এগুলো যদি ডাটা চেঞ্জ করে, হয়তো এখানে তোমাকে দিয়ে দিল 5% পরিবর্তে, বা এখানে ধরো 20% না দিয়ে হয়তো অন্য একটা মান দিয়ে দিল, ধরো এখানে 25% দিয়ে দিয়েছে, তাহলে এখানে তুমি 25 পাবে, এখানে তুমি 75 পাবে। তাহলে তখন তুমি 5%-এর কিন্তু 4 পাবে না, তখন 5%-এর কত পাবে জানো, 5%, মানে 75 5% তখন একটা পয়েন্টে পাবে। এই যে পয়েন্টে পেলে তখন ক্যালকুলেশনটা দেখো কতটা জটিল হবে, আর পরীক্ষায় কিন্তু এগুলোই দেয়, এর 5% বের করবে। দেখো উপরে 5 5 25, 5 হাতে রইলো 2, 5 সাথে 35, আর 2 37, নিচে 3.75 পাবে। 75 থেকে 3.75 বাদ দেবে, তাহলে 4 বাদ দিলে 71.25, দেখছো 71.25 হলো। এরপরে তুমি আবার এটাকে 71.25 লিখবে, এখানে নিয়ে ক্যালকুলেশন করবে, নিয়ে যাচ্ছে তাই একটা কাণ্ড হয়ে যাবে। তো এই অ্যাভয়েড করার জন্য আমি তোমাদের বেস্ট অ্যাপ্রোচটা এক্সাম ওরিয়েন্টেড পড়াই, কারণ আমরা এমন সেই প্রসেসটাই শিখবো যেটা এক্সামে করতে পারবো এবং সব ক্ষেত্রে কাজে লাগবে। এমন কিছু শিখবো না, আমরা তো এখানে ম্যাজিক দেখতে আসিনি, এইভাবে অনেকটা হয়তো সহজ মনে হতে পারে, বাট এক্সামের অঙ্ক কি আদৌ হবে, পরীক্ষায় এসেছে এমন অঙ্ক কি আমরা আদৌ করতে পারছি, এটা আমাদের কিন্তু কোশ্চেনটা থাকতে হবে মনে। আমরা যেটাই ইউটিউবে পাচ্ছি বা বিভিন্ন জায়গায় পড়ছি, সেটাই কিন্তু আমরা চোখ বন্ধ করে শিখে নেব না, আমরা কিন্তু জাজ করব যে যেটা আমরা শিখছি সেটা আদৌ কি প্রিভিয়াস ইয়ার যে পেপারগুলো হয়ে গেছে সেখানে আমি অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে। ফালতু এক্সট্রা জিনিস তো শিখে লাভ নেই, আমাদের এখানে তো জ্ঞান বাড়িয়েতে কিছু হবে না, আমরা এখানে জ্ঞান বাড়াতে আসিনি, ঠিক আছে, আমরা জাস্ট নাম্বার পেতে এসেছি। তো সেজন্য সেই অ্যাপ্রোচটা আমাদের ভাবতে হবে। তুমি ভেবেছো ভালো জিনিস, খুবই ভালো জিনিস, ভাববে, যেমন যত রকম ভাবে অঙ্ক করা যায় তুমি ভাবো, এখন ভাবো পরীক্ষার খাতায় কিন্তু একটা অ্যাপ্রোচই যাবে যেটা তোমার ফার্স্ট টাইম মাথায় ক্লিক করবে, আর এরকম মাথায় যদি ক্লিক করে যায় আর এরকম পয়েন্টে যদি আসে, তাহলে কিন্তু তোমার সময় যাবে, এটা আমি বলে দিলাম তোমায়, সবাইকে বলছি, ঠিক আছে। তো বেস্ট অ্যাপ্রোচ আমাদের শিখতে হবে। আর এর ওয়ে টুটা আমি শেখাবো না, ওয়ে টুটা এখানে জটিল হয়ে যাবে, ফালতু ফালতু করতে যাবে, বেসিক নিয়মে যাও, খুব বেশি সময় লাগবে না, আলটিমেটলি অঙ্কটা করতে পারবে। যাদের অঙ্কের ভয় তারা কিন্তু এভাবে যাও, আর ওই ট্রিক্স এর এইভাবে লাফিয়ে আহ, ঝাঁপিয়ে কুংফু স্টাইলে অঙ্ক করে তো লাভ নেই, হয় না। হ্যাঁ ওইভাবে বড় করে, আমি জানি তো, আমিও প্রথমে ইউটিউব ফলো করেছি, তো টাইমটা তো ওয়েস্ট করেছি, আমিও তো জানি, কি আর করা যাবে, নো প্রবলেম, শেখে রাখো, তবে না শিখতে অসুবিধা নেই, শেখো, ইউটিউবেও শেখো, দেখে রাখো, ঠিক আছে। জানতে তো ক্ষতি নাই, বাট আমাদের মেন পারপাসটা যেন ঠিক থাকে। এরপর দেখো আমি টাইপ 16-এ আসছি, ইলেকশন। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, কতগুলো অঙ্ক আছে এবার দেখি, আসছি, হ্যাঁ আজকে শেষ হয়ে যাবে। রেকর্ড কি হচ্ছে দেখি, রেকর্ড মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে আবার তোমাদের ক্লাস করতে গিয়ে। 30 মিনিটে গেলে কেমন হয়, 30 মিনিটে কেউ ক্লাস করো, কোন অভিজ্ঞতা আছে, ভালো হয় বলছো? উম হ্যাঁ আচ্ছা, তুমিও করো 30 মিনিটে একটা, তোমাদের কিন্তু নেটওয়ার্কটা মনে হয় ভালো থাকতে হবে, নাহলে কিন্তু প্রবলেম করবে। একদিন অ্যাপ্লাই করবো 30 মিনিট, ঠিক আছে, ওই বাকিদের দেখতে হবে। আচ্ছা খুব ভালো হয় বলছো ক্লাস, আচ্ছা ঠিক আছে, একদিন দেখা যাবে, ওকে। চলো দেখো এরপর আমরা যাচ্ছি টাইপ 16-এ। টাইপ 16 হচ্ছে ইলেকশন। ইলেকশন মানে এই যে ভোট রিলেটেড যে সমস্ত অঙ্ক পরীক্ষায় দেয়, ইলেকশন এক টাইপ একটা আছে, বিভিন্ন পরীক্ষায় দিয়ে দেয়। তো এই টাইপটা কিন্তু পার্সেন্টেজের খুব একটা কঠিন না, মডারেট, মানে এখানে ক্যালকুলেশনে তোমাকে ফাঁসাতে পারে। দেখো এখানে প্রথমে বুঝতে হবে যে কেসটা কি ঘটছে, তারপরে তুমি অঙ্কে যাবে। বলছে একটি নির্বাচনে এ 60% ভোট পেয়ে
14,000 ভোটে জিতেছে। কথাগুলোর অর্থ আছে কিন্তু। বি কত ভোট পেয়েছে? ধরো এ আর বি এর মধ্যে ইলেকশন হচ্ছে একটা মহল্লায় এ আর বি রয়েছে, দাঁড়িয়েছে ধরো। এরপর বলেছে টোটাল ভোটার্স আমরা কত জানি 100%। এখানে কি যে টোটাল যতগুলো ভোট দিচ্ছে টোটাল ভোটটাকে আমাদের ধরে নিতে হবে 100% এই অঙ্কটার ক্ষেত্রে। আমি যদি ধরি যে 100% ভোট হয়, বা ধরো সাপোজ ধরো 100 জন ভোটার রয়েছে, সাপোজ তুমি ধরো, মানে 100 জন ভোট দিয়েছে। বলছে এ 60% ভোট পেয়েছে, তার মানে এ 60টা ভোট পেয়েছে। বলছে 60টা ভোট পেয়ে বি কে 1400 ভোটে হারিয়েছে বা জিতেছে, বা এভাবে বলতে পারে অঙ্কটা যে 60% ভোট পেয়ে বি কে 1400 ভোটে হারিয়েছে বা নিজে 1400 ভোটে জিতেছে। এর অর্থটা কি? কেউ যখন বলে যে 1400 ভোটে জিতেছে, এর মানেটা হচ্ছে যে 14টা ভোট অপর প্রার্থীর থেকে বেশি পেয়েছে। 1400টা ভোট অপর প্রার্থীর থেকে বেশি পেয়েছে, এটাই তো বোঝায়। এখন দেখো এ যদি 60% পায় তাহলে বি কত পার্সেন্ট পেয়েছে? বাকি ভোটটা বি পেয়েছে, তার মানে বাকি ভোটটা পেয়েছে 40%। বলো হ্যাঁ কিনা? এটা হচ্ছে মেন পয়েন্ট। এ 60 তাহলে বি 40। এখন আমি দেখছি বি যদি 40টা পায়, এ পাচ্ছে 60টা, তার মানে এ বি এর থেকে কত ভোট পেয়েছে? হ্যাঁ 2800, 5600, 3500। দেখো কটা ভোট পেয়েছে? প্লাস 20টা ভোট পেয়েছে। এ 20টা ভোট পেয়েছে, বলো হ্যাঁ কিনা? বাট প্রশ্নে বলেছে না 1400 ভোটে জিতেছে, তার মানে এ এখানে পাচ্ছি এ 20টা ভোটে জিতেছে, প্রশ্নে বলেছে 1400 ভোটে জিতেছে। তাহলে আমি কি করব? এই 20 রেশিওর মান হচ্ছে 1400। 1400 না 14,000, 14,000। আমি যখন বোঝাবো না তখন তোমরা করবে না, আমি জানি অঙ্কটা সহজ, অনেকেই পারবে, বাট দেখো নতুন কিছু জিনিস শিখতে পারবে। আর যদি করো তখন ভিডিও দেখবে, একটু দেখে নিও। হ্যাঁ, 20 রেশিওর মান 1400, এই রেশিও দিয়ে যেটা করছি আমি এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর সব অঙ্কেতে এরকম ইউজ হবে কিন্তু। হ্যাঁ, 20 রেশিও। এখন আমাকে বের করতে বলেছে বি কত ভোট পেয়েছে, ইম্পর্টেন্ট। বি কত ভোট পেয়েছে, আমাকে কিন্তু মোট ভোট জানতে চাইনি, অনেক সময় জানতে চাই। বলেছে বি, বি এর দেখো ভোট হচ্ছে 40 রেশিও, তাহলে আমি বের করবো এখানে 40 রেশিওর মান। 40 রেশিওর মান, তাহলে দেখো 20 কে কত গুণ করলে 40 হয়? তুমি বলবে 2 গুণ করলে 40 হয়, তাহলে তুমি এখানে 14,000কেও 2 দিয়ে গুণ করে দাও। 28। তাহলে বি কতগুলো ভোট পেয়েছে? 28,000। যদি আমাকে বলতো যে মোট ভোটার কত, এটা তোমরা বের করো, টোটাল ভোটার্স, তাহলে অ্যান্সার কত হতো? এগুলো যোগ হয়ে তুমি প্রথমে 14,000-এর পর 28,000 বের করতে নিয়ে তারপরে যোগ করতে, নাকি? তাহলেও হতো না, কারণ এখানে 14,000 ভোটটা হচ্ছে বেশি ভোট। 14,000 ভোটটা বেশি পেয়েছে এ। এ পায়নি 14,000, এ কিন্তু টোটাল 14,000 পায়নি, এ 14,000 বি এর থেকে বেশি পেয়েছে। ও আচ্ছা। ভালো করে দেখো, মানে জিতেছে মানে কি? 14,000 ভোটে জিতেছে, দ্যাট মিনস হচ্ছে 14,000 ভোট বেশি পেয়ে জিতেছে অ্যাকচুয়ালি। বা এরকম বলতে পারে যে বি কে 14,000 ভোটে হারিয়েছে, এটাই তো হয়, তাই না? তাহলে দেখো টোটাল ভোটার বললে আমরা কি বের করতাম? এখানে যেমন 40 রেশিও বের করছি, আমি এখানে 100 রেশিও বের করতাম, কারণ আমি ধরে নিয়েছি টোটাল 100 রেশিও, তখন 40। তুমি দিয়ে কেন বলবো বুঝলাম না। দেখো 20-র মান হচ্ছে 14,000, 20-র মান 14,000, তাহলে 40-এর মান কত হবে? 40-এর মান কত? এরকম ভাবে বিষয়টা ভাবতে হবে। ঐকিক নিয়ম বোঝো না? 20-র মান 14,000 হলে 40-এর মান কত হবে? তাহলে 20 ডবল 40, তাহলে এদিকটাও বেড়ে যাবে দ্বিগুণ, এদিকটা দ্বিগুণ হলে এদিকটা দ্বিগুণ হবে। বুঝতে পারলে? যেমন তুমি 5 দিনে 50টা রুটি খেতে পারো, তাহলে 10 দিনে কটা রুটি খাবে? তাহলে 5-এর ডবল 10, তাহলে 50-এর ডবল এদিকে লিখবে, সেরকম আর কি। চলো, টোটাল ভোটার্স বের করলে আমরা 40-এর পরিবর্তে 100 বের করতাম, 100 বের করতাম। তাহলে দেখো 20-কে কত দিয়ে গুণ করলে 100 পাই? 5 দিয়ে গুণ করলে। তাহলে আমি এখানে 14,000কেও 5 দিয়ে গুণ করবো, তখন এই মাঝের স্টেপে যাবোই না। 5 14 70,000 টোটাল ভোটার্স। এটা একদম পাতি অঙ্ক ছিল। হ্যাঁ, অনেকেই দিয়েছে 70,000, না আমার বলছি না আমি। দেন নেক্সট টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ।
এই ধরনের অঙ্ক কিন্তু তুমি পরীক্ষায় পাবে, এবং এমনকি এই অঙ্কটা পরীক্ষায় এসেওছে। এটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, তুমি এটা দেখতে পাবে ডাব্লিউবিপি এসআই এক্সামে এসেছে 2019-এর প্রিতে। এসএসসি সিজিএল এ এটা এসেছে প্রিতে, ঠিক আছে। এনটিপিসির কোনো একটা পরীক্ষাতে আমি দেখেছিলাম এসেছে। তো মেইনলি আমাদের প্র্যাকটিস যেটা করতে হবে, আমি তোমাদের বারবার বলি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে। দেখো সিজিএল এর অঙ্ক এসআই এসেছে, আমি তোমাকে জলজ্যান্ত প্রমাণও দেখিয়ে দিতে পারি, কারণ এই অঙ্কটা আমার ক্ষেত্রেই এসেছিল। আমি যখন সিজিএল পরীক্ষা দিই 2018 কি এতে প্রিপারেশন ছাড়া গেছিলাম, তখন আমি এই অঙ্কটা পেয়েছিলাম। সত্যি কথা বলতে করতে পারিনি, কারণ ক্যালকুলেশনে আমি ফেঁসে গিয়েছিলাম ওখানে। তারপরে যখন প্র্যাকটিস করে ডাব্লিউবিপি এসআই 2019-এ গেছিলাম প্রিতে, তখনও আমি এই অঙ্কটা পেয়েছি, তখনও ক্যালকুলেশনে ফেসেছিলাম। কিন্তু কারণ বুঝতে পারছো পরীক্ষার হলে টেনশনটা বুঝতে পারছো, জানা অঙ্ক ক্যালকুলেশনে ফাঁসছি, কিন্তু কিন্তু এটার অ্যান্সার আমার মুখস্থ ছিল 16800, যেটা দিয়েছে মনোজ মাহাতা। 16800 এটা আমার মুখস্থ ছিল, অ্যান্সারটা আমি ডাইরেক্ট অ্যান্সার মেরে দিয়ে চলে এসেছিলাম, প্র্যাকটিস হয়ে গেছিল। মানে আমি কি করি, একটা অঙ্ক 10 বার 13 বার প্র্যাকটিস করি, কিন্তু ওই একই ধরনের অঙ্ক আমি 1000টা কিন্তু প্র্যাকটিস করি না। একটা অঙ্ক আমি 10 বার প্র্যাকটিস করে যাব, ওই ধরনের অঙ্ক যত আসবে আমি করতে পারবো আলটিমেটলি। তো এটাই মেন টার্গেট রাখা উচিত। আচ্ছা, মুখস্থ আমিও করেছি, ঠিক আছে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি এটা আমি মুখস্থ হিসাবে মুখস্থ করিনি, এটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, মানে মনে থেকে যায় আর কি জিনিসটা। তো যেটা বলার উদ্দেশ্য, যে তোমরা যদি প্র্যাকটিস করো, ওই ইউটিউব বলো বা আদার্স মক টেস্টের বিভিন্ন বই বলো, ওইটার থেকে বেটার হবে প্রিভিয়াস ইয়ার ফলো করা, যেটা তোমরা ফ্রিতে বিনা পয়সাতে বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি তোমাদের দুটো ওয়েবসাইট বলছি, সেটা হচ্ছে cracku.com, আমি এখান থেকে প্রিভিয়াস ইয়ার দিই। cracku.com একটা রয়েছে, আর একটা হচ্ছে টেক্সট বুক না টেক্সট বুক কিছু একটা আছে, টেক্সট বুক সম্ভবত, textbook.com বলে একটা রয়েছে ওয়েবসাইট। এখান থেকে দেখবে ফ্রিতে প্রিভিয়াস ইয়ার পাবে, ফ্রিতে। যে কোনো এক্সামের, ইউপিএসসি তে যেও না, যে কোনো এক্সামের তুমি করবে, তোমার ক্ষেত্রে বেনিফিট হবে, অঙ্কের বেস তৈরি হবে, এবং প্রিভিয়াস ইয়ার অবশ্যই ফলো করবে, আদার্স কিচ্ছু করবে না। আর তুমি যে প্রাইমারি দিচ্ছ বা কনস্টেবল দিচ্ছ, তার মানে এটা নয় যে আমি প্রাইমারি দিলে কনস্টেবলে করবো না, কনস্টেবল দিলে প্রাইমারি করবো না, এমনটা যেন না হয়। তুমি সমস্ত এক্সাম দাও, কারণ পার্টিকুলারলি তুমি কখনোই বলতে পারো না যে এটা এই এক্সামে আসবে, এটা এই এক্সামে আসবে, এটা কিন্তু হয় না, ঠিক আছে। যাই হোক, বলো। ওখানে ওই ওয়েবসাইট গুলোতে তুমি সবটাই পাবে, টোটাল কোশ্চেনটাই পাবে, বাংলা এ থেকে শুরু করে A to Z, মানে রিজনিং, জিকে, ইংলিশ সবই পাবে, সব প্র্যাকটিস করবে। যা এক্সাম হয়েছে সবটাই পাবে তুমি। টেক্সট বুকে তুমি বাংলাতে পাবে, textbook.com এ গেলে বাংলাতে পাবে, ওটা একটা ভালো দেশীয় বলা যেতে পারে। আর ক্র্যাকিউতে সব সিজিএল, এনটিপিসি, সিএইচএসএল, এমটিএস এদের পাবে। করবে, ঠিক আছে, করবে, ভালো দেখবে, অনেক কিছু শিখতে পারবে, ওখানে সলিউশনও দেওয়া থাকে। তো একটি নির্বাচনে 75% ভোটার ভোট দিয়েছে। যখন ভোট হয় দেখবে নিউজে শুনি না আমরা, যে এই কেন্দ্রে 80% ভোট পড়েছে, এই কেন্দ্রে 70% বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে, তাই না? ভোটার বেশ ভালো রেসপন্স করছে, ভোট দিচ্ছে, গণতান্ত্রিক অধিকার না। তো সেরকম কেস আর কি, যদিও কতটা হচ্ছে জানি না। মানে এখানে 75% ভোট দিয়েছে, বাকি 25% দেয়নি, ভালো কাজ করেছে তারা। তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। এবার এমন কিছু জন আছে, তারা ইভিএম এ 2-3টে কি একবারে টিপে দিয়েছে, সবাই কি পছন্দ, সবগুলো টিপে দিয়েছে, 2% ভোট বাতিল হয়ে গেছে। বলছে বিজয়ী প্রার্থী যে ভোটে জিতেছে সে 9261টি ভোট পেয়েছে, 9261টি ভোট পেয়েছে। এখানে দেখো, পেয়েছে ডাইরেক্ট বলে দিয়েছে পেয়েছে, সে কিন্তু পেয়েছে, তার পকেটে আছে এটা, সে কিন্তু জিতেছে বা এরকম কিছু বলেনি, বা বিয়ের থেকে বেশি পেয়েছে এরকম কিন্তু না, জাস্ট জিতেছে, এত পার্সেন্ট ভোট পেয়েছে বলেছে। যা বৈধ ভোটের 75%, মানে যা ভোট দিয়েছে তার আবার 75%। বৈধ ভোট মানে ইনভ্যালিড ভোটটা, বাতিল ভোটটা বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকছে তার 75%। অনেকটা কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট কিচ্ছু না। তাহলে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা কত? দেখো এখানে তুমি ওই ট্রি দিয়ে করতে করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি বেসিক দিয়ে যাও, আমি ধরে নিচ্ছি মোট ভোটার এক্স, এইরকম অঙ্কের ক্ষেত্রে নতুন অঙ্ক চলে এলে এক্স ধরতে হবে, কিছু করার নেই। তুমি ধরে নিলে যে মোট ভোটার এক্স,
এখন তুমি অ্যাকর্ডিং টু কোশ্চেন চলো, বলছে 75% ভোট দিয়েছে, তার মানে এক্স এর 75% ভোট দিতে গেছে একদম। যদি এখানে বলতো যে 25% ভোট দিতে যায়নি, তার মানে এটাই হতো 75/100 হতো, গুণ করতাম। কারণ কি আমার দরকার যেটা ভোট দিয়েছে সেটা নিয়ে দরকার, যেটা ভোট দেয়নি সেটা তো এখানে কাউন্টে আসবেই না। বলছে এই ভোটটা এখন তারা দিয়েছে, এরপর 2% ভোট বাতিল হয়ে গেছে, 2% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে ভ্যালিড কত, মানে সঠিক ভোট কত হয়েছে? 98%। তাহলে তুমি লিখো 98/100। এটা হচ্ছে ভ্যালিড ভোট, মানে এই ভোটগুলো আর কি কাউন্ট ডাউন হয়েছে। এরপর যে বিজয়ী প্রার্থী সে 9261টি ভোট পেয়েছে যা বৈধ ভোট, এই ভোটটা কি হলো? এই ভোটটা হলো ভ্যালিড ভোট বা বৈধ ভোট। এই ভ্যালিড ভোটের বলেছে 75% পেয়েছে, তাহলে ভ্যালিড ভোটের 75%, এর সঙ্গে তাহলে 75% আমি গুণ করলাম, আর এটা সমান আমি বলতে পারি 9261। বলো বুঝতে পারলে কিনা? এই লেখাটা তোমার দরকার, বাকিটা তো তোমার ক্যালকুলেশনের, এটা আলাদা ব্যাপার। বোঝা গেছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন গেলাম, না একটা বুঝতে পারছি। কোন জায়গাটা বলো একটু। 75% ভোট দিয়েছে আর 2% যে বাতিল হয়েছে ওইটা ভোট দিয়েছে এবং বাতিল হয়েছে ওটাকে কি করে ভ্যালিড ভোট? ওই ভ্যালিড ভোট করলাম, দেখো আরেকবার দেখো ভালো করে। এই যে এক্স জন কোন একটা ধরো কেন্দ্রে এক্স জন ভোটার্স রয়েছে, এক্স জন ভোটার্স রয়েছে, সেক্ষেত্রে বলেছে 75% ভোট দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি ভোট দিয়েছে এই জনটা, এতজন ভোট দিয়েছে। ক্লিয়ার? এরপর বলেছে 2% ভোট বাতিল হয়েছে, যারা ভোট দিয়েছে সেগুলি তো বাতিল হবে। ইনভ্যালিড ভোট কোনটা হবে এখানে? 25% যারা দেয়নি তাদের তো ছেড়েই দিয়েছি আমি প্রথমে, তাদের থেকে আমি ভ্যালিড ইনভ্যালিড বিচার করব না, তাদের থেকে যারা 25% ভোট যেটা দেয়নি তাদের মধ্যে থেকে তো ভ্যালিড আনভ্যালিড বিচার আমি করব না, ভ্যালিড ভোট বা বাতিল ভোট। তো মেনলি যেটা বিচার করতে হবে যারা ভোট দিয়েছে সেখান থেকে বিচারটা করতে হবে, তাদের মধ্যে কথাটা এখানে বলেও দিয়েছে পরিষ্কারভাবে, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, তাহলে 2% যদি বাতিল হয়ে যায় তাহলে ভ্যালিড ভোট কত হয়েছে, তাহলে সঠিক ভোট দাতা বুঝতে কত? পেরেছি। ঠিক আছে না? ঠিক আছে, কোশ্চেন করবে, নো প্রবলেম, ডাউট থাকতেই পারে। হুম, তো চলো এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে, 3 25 75 4 2500, এখানেও কাটবে 3 25 75 4 2500। এরপর 3 দিয়ে এটা কাটবে, দেখো 3 দিয়ে কাটবে কি, 3 এটা কেটে যাচ্ছে, 6 8 9 কেটে যাচ্ছে। কিভাবে চেক করতে হয়? ডিভিজিবিলিটি রুল পড়বো তখনই দেখবো। 3 3 9, 2 নামলো, যাচ্ছে না, এই যে একটা শূন্য দিতে হয়, এইখানেই গোলমালটা লেগে যায়। আসছে আমি এটা, 3 8 24, 3 7 21। দেখো এখানে কেসটা কি হয়েছে আমি বলে দিচ্ছি, পরীক্ষার খাতায় আমি এই জায়গাটাতেই ভুল করছিলাম। 9261 কে আমি 3 দিয়ে কাটাকুটি করছি, ঠিক আছে, 3 3 9 হলো, 2টা নামলো, এরপর যাচ্ছে না, আমি এরপর যেহেতু এভাবে করছি এরপর তো যাচ্ছে না, 2টা নামানোর পরেও যাচ্ছে না, যখনই যাবে না, যখনই যাবে না তখনই শূন্য বসবে এখানে একটা, নিয়ে তারপরে 6টা নামবে। আর পরীক্ষার খাতায় আমি কি করছিলাম, শূন্যটা বসাচ্ছিলাম না, নিয়ে প্রবলেমটা হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এরপর দেখো তুমি বলবে যে না স্যার যাচ্ছে না বলে শূন্য বসবে না, 6টা নামানোর জন্য শূন্য বসবে, অনেকে তোমাদের এভাবে পড়ায়, ছোটবেলায় আমরা পড়েছি, ভালো করে বুঝবে। এখানে আমি দুটো জিনিস বললাম, কি কি? বিয়োগ করে, এটা বিয়োগ করার পরে শূন্য হলো যেখানে 2টা নামালাম, একটা 2 নামালাম, এরপর যাচ্ছে না ভাগ, কারণ এটা 2টা ছোট হয়ে যাচ্ছে, যাচ্ছে না ভাগ। তো তুমি এরপর কি করবে, শূন্য বসিয়ে, তোমাদেরকে বলা হয় যে একটা শূন্য বসাবি, নিয়ে 6টা নামাবি, এটাই জানো নাকি সবাই? তাই তো, এটা নামাবি, এরপর এটা হচ্ছে যে শূন্য বসিয়ে একটা সংখ্যাকে নামাতে হয়, এটাই তোমরা জানো সবাই, একটু দেখবে এটার দিকে দেখবে, কারণ এটা অনেকটা ভুল হয় পরীক্ষার খাতায় আমাদের। কোশ্চেনটা ছাড়ো এখন, কিন্তু কেসটা কিন্তু তা না, কেসটা হচ্ছে এই যে 2টা নামালাম, ভাগ যাচ্ছে না তাই শূন্য বসবে, ভাগ যাচ্ছে না তাই শূন্য বসবে, 6টা নামানোর জন্য নয়। তুমি যদি এখানে এটা যদি না থাকে, 61 যদি নেই, তাহলে তুমি 92কে 3 দিয়ে ভাগ করবে, 3 3 9 হলো, আচ্ছা 2 যাচ্ছে না, তার মানে তো এখানে শূন্য আমি বসাবো না, কারণ এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে নামানোর তো কোনো প্রশ্ন নেই। তাহলে তুমি বলো 92কে 3 দিয়ে ভাগ করলে তুমি 3 ভাগফল পাবে আর 2 ভাগশেষ পাবে, তোমার লজিকে?
আমার পাশে সংখ্যা নেই তাহলে আমি শূন্য কেন বসাবো? আমার তো নামানোর কোনো প্রশ্ন আসছে না। 92 কে 3 দিয়ে ভাগ করলে কি 3 হয়? আর 2 ভাগশেষ থাকে? থাকে না। তাহলে আল্টিমেটলি কোথাও একটা আমাদের ভুল হচ্ছে বেসিকে। বেসিকটা অ্যাকচুয়ালি যখন তুমি বিয়োগ করে একটা সংখ্যা বসাতে পারবে এটা তোমার হাতে দিয়েছে সরকার। একটা সংখ্যা বসালে 2 হলো। যদি না যায় যদি না যায় তোমাকে এখানে শূন্য বসাতে হবে। নিয়ে ভাগটাকে শেষ করতে হবে। সিমিলারলি 21 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করো, অনেকে 2 10 20 বলে দেবে আমি জানি। বাট তুমি যদি অ্যাকচুয়াল নিয়মে যাও 2 একে 2 একটা নামলো। তাহলে এখানেই তুমি শেষ করে দেবে। পাশের সংখ্যা নেই, শূন্য বসানোর প্রয়োজন নেই। না, যেহেতু যাচ্ছে না, এক নামিয়েছি, একটা সংখ্যা নামিয়েছি, যাচ্ছে না, তাই শূন্য বসবে। বোঝাতে পারলাম? চলো, অনেক কিছু আউট অফ দ্য টপিক চলে যাচ্ছি, বাট এগুলো জেনে রাখা ভালো। তোমরা যখন পড়াবে শিশুদের, বাচ্চাদেরকে, তখন এগুলো ক্লিয়ারলি বলবে, কারণ ভয়টা এখান থেকেই তৈরি হয়। অত বাচ্চারা কোশ্চেন করতে পারে না যে আমার তো পাশে সংখ্যা নেই, তাহলে আমি কি করে নামাবো, কি করে শূন্য দেবো, তাই না? এটাও তো তোমাদের মনে একটা কোশ্চেন হতেই পারে। তো এটা গেল 3 দিয়ে। এরপর তুমি 3 দিয়ে কাটো এটাকে। আমি এরপর 3 10 30 চালাবো, বড় হয়ে গেছি, দেখতে পাচ্ছি। 3 2 6, 3 9 27, এটা গেল। এরপরে 1029 আর 98, এইখানে আমি চিন্তায় পড়ে যাই বারবার যে কি করে কাটবে, কি করে কাটবে। কারণ এটা কাটবে, ঠিক আছে। এখানে যেমন এটা আমি 49 দিয়ে কাটি, এটাকে 2 দিয়ে কাটলাম, এটা 50 দিয়ে কাটলাম। 49 দিয়ে এটা ভাগ যায়। এটা দেখে ভয় খাবার কিছু নেই, দেখো 49 দিয়ে এটা ভাগ যাবে, কারণ এখানে ফ্র্যাকশনে তো উত্তর আসতে পারে না। ভোটারের সংখ্যা তো আর ফ্র্যাকশনে আসবে না, সেজন্য ভাগ যাবে, এটা নিশ্চিত। এটা 2 দিয়ে চালালাম, 9 2 18, 18 হলো 1, 8 রেখে 9 98, তার 49 21। তাহলে এটা ভাগ কাটাকুটি করলে হবে, দেখো 21। তাহলে কি কি পাচ্ছি আমি? এইভাবে ভাগ করবে, যখনই কিছু খুঁজে পাবে না নিচে নিচে এইভাবে লিখে নেবে, ভাগ করবে। ফালতু ওই ট্রিক্স খুঁজতে যেও না, হ্যাঁ, পারবে না, আমি বলে দিচ্ছি। 21 ইন্টু 16, এখানে 50। 21 ইন্টু 16 আর এখানে 50। এবার তুমি বিভিন্ন ভাবে এটা করতে পারো, 16 ঘরে নামটা গুনতে পারো, বা 16কে তুমি 8 8 ইন্টু 2 করলে, নিয়ে সেই 2 এর সঙ্গে এটা গুণ করে রাখবে। তাহলে 8 একে 8, 8 2 16, আর এটা 50 ইন্টু 10 মানে 100 হচ্ছে 16800। পরীক্ষার খাতায় কি তোমার থোড়ি এত মনে আসবে? তুমি 4 4 16, 16 একে 16 6, 18 হলো 1, 16 দিয়ে 32, আর একে 33 ইন্টু 50, আবার 5 দিয়ে করবে। 5 30 0, 18 হলো 3, 5 3 15, 3 18, তাহলে 5 15 16। এইভাবে করবে গুণটা, ঠিক আছে। অত মনে থাকবে না পরীক্ষার খাতায়, তারপরেও দেখিয়ে দিলাম। বোঝা গেছে অঙ্কটা? দেখে মনে হচ্ছিল, পড়ার সময় মনে হচ্ছিল বাপরে কিভাবে কি করব না করব। আর তুমি যদি ওই ট্রি মেথডে করতে যাও, মানে ও 100 ধরে নিলে, নিয়ে এখানে 75 ইনভ্যালিড, এখানে 75 ভ্যালিড, ওইভাবে করতে যাবে, দেখবে ক্যালকুলেশনটা কেমন পয়েন্টে আসে, কান্দিয়া মরে যাবে। এই ভোটের আরো অনেক অঙ্ক রয়েছে, সেটা আমি তোমাদের করাইনি, যখন প্র্যাকটিস করাবো, মক টেস্ট দেবো, তখন তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। আমি জাস্ট টাচ করলাম এটা। এরপরেও পার্সেন্টেজের আরো কিছু টাইপ রয়েছে যেটা আমি তোমাদের স্কিপ করেছি, যেমন ইনকাম ট্যাক্সের উপরে একটা অঙ্ক থাকে, যে ট্যাক্স বেড়ে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, এরকম একটা অঙ্ক থাকে। এগুলো পরবর্তীতে আলোচনা হবে। প্রথমে আমি বেসিকটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এর ভেতরই অঙ্ক সাধারণত স্টেটের পরীক্ষাগুলোতে আসে। সেন্ট্রালের পরীক্ষার কথাতে সেখানে একটু অ্যাডভান্স লেভেলের আছে, তো সেটা আমরা পরে প্র্যাকটিসের মাধ্যমে তুলে নেব, ঠিক আছে। এটা গেল টাইপ 19 পর্যন্ত আমরা যেটা দেখলাম, সেখানে বিভিন্ন টাইপের অঙ্ক দেখলাম। এরপর টাইপ 20-তে হচ্ছে মিসলেনিয়াস, মানে ওই যে আগের যেগুলো পড়ে এসেছি তার ইউজ এখানে আমাদের করতে হবে টাইপ 20-তে। তাও প্রথম অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন এক্সামে আমরা দেখতে পাই, একবার জাস্ট পড়ো। এটা বিভিন্ন জন বিভিন্ন ট্রিক্স বলবে, আমি সবগুলোই বলে দেবো, তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা করবে। জাস্ট একবার পড়ো, করে করার চেষ্টা করো। আমি আবার চলো।
আচ্ছা দেখো, ছেড়ে দাও, আর করতে হবে না। যেটা আমি বলছি করেছো নিশ্চয়। বলেছে এক ছাত্রকে 5/4 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু সে এটা 5/4 দিয়ে ভাগ করে দিয়েছে। বুঝো কাণ্ড। বলছে তাহলে তার ভুল উত্তরের শতকরা হার নির্ণয় করো। 5/4 দিয়ে গুণ করতে বলা হয়েছে, সে 5/4 দিয়ে ভাগ করেছে, তাহলে তার ভুল উত্তর কত হয়েছে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, আমি এখানে জানি না সংখ্যাটা কত। একটা সংখ্যাকে তাকে গুণ করতে দিয়েছে, হ্যাঁ 36% হবে। একটা সংখ্যাকে গুণ করতে দিয়েছে। আমি এটা বিভিন্ন প্রসেসে করাবো, যেটা বেস্ট প্রসেস সেটা বলে তোমরা বুঝে নেবে। আমি ওয়ে 1, আমি জানি না সংখ্যাটা কত, আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে 5/4 দিয়ে গুণ করতে বলা হয়েছিল এক্স কে, মানে তাকে করতে হতো এক্স ইন্টু 5/4। সে করেনি, সে করে দিয়েছে এক্স ভাজিত 5/4, ভাগ 5/4 করে দিয়েছে। ঠিক আছে, এখন তাহলে তার একটা ভুল উত্তর বেরোবে। তার অ্যাকচুয়ালি এটা কারেক্ট, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, কারেক্ট অ্যান্সার, এটা তার রং অ্যান্সার। তাহলে দেখো আমি বলতে পারি তার কত পার্থক্য হয়েছে, মানে তার শতকরা ভুল কত হয়েছে সেটা কিভাবে নির্ণয় করবে। তোমাকে 20 লিখতে বলা হয়েছে, তুমি লিখে দিয়েছো 25, মানে কত ভুল লিখেছো, 5 বেশি লিখেছো, তার মানে 5 বেশি লিখেছো, তার মানে 5/20 ইন্টু 100, এটা তোমার ভুল পার্সেন্টেজ। ঠিক আছে, তো দেখো আমি এটা করছি, বিয়োগ করে দিবে এখান থেকে, এটা বিয়োগ করে নিলে নিচে যেটা হবে এক্স ইন্টু 5/4 ইন্টু 100। দেখে মনে হচ্ছে অনেকটা ক্যালকুলেশন হয়ে যাবে, এটা আমরা করবো না, এটা তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এক্স এক্স কেটে যাবে। ওয়ে টুটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 5/4 দিয়ে গুণ করতে বলা হয়েছে, 5/4 দিয়ে ভাগ করেছে, আমরা সংখ্যাটা ধরে নেব এই 5 আর 4-এর লসাগু। কি 5 আর 4-এর লসাগু, 5 আর 4-এর লসাগু মানে কত, 5 ইন্টু 4 করে দাও, জাস্ট 20। আমি ধরে নেব সংখ্যাটা হচ্ছে 20, ধরি সংখ্যাটি 20। তাহলে দেখো 20-কে 5/4 দিয়ে যদি গুণ করতে বলা হয় তাহলে সে কত অ্যান্সার দিত, 4×5=20, 25 অ্যান্সার দিত। কিন্তু সে অ্যান্সার দিয়েছে কত, 20-কে সে 5/4 দিয়ে ভাগ করে দিয়েছে। এখন 20-কে তুমি 5/4 দিয়ে কি করে ভাগ করবে, দেখো 20, এই ভাগটাকে যদি আমি গুণ করি পাশের সংখ্যাটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে। এটা কি করে আসছে পরে আলোচনা হবে, এখন জাস্ট দেখে রাখো। কি বললাম, ভাগটাকে গুণ করে দিলে উপরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে। এটা আমরা যখন সরল করব, বদমাস রুল যখন করব, তখন দেখব বিভিন্ন সরলে আমাদের এভাবে করে নিতে হবে বোঝার সুবিধার্থে, মানে সরলটাকে তাড়াতাড়ি করার সুবিধার্থে। 5×4=20 অর্থাৎ 16। তাহলে তার 25টা হতো কারেক্ট অ্যান্সার, সে দিয়েছে 16, তার মানে কত ভুল দিয়েছে, 9 কম দিয়েছে, বা বলতে পারি 9 তার বিচ্যুতি ঘটেছে। 9 ইন্টু 9 প্লাস 16 মানে 25 থেকে 16 বাদ দিলে 9 হয়। কতর মধ্যে হয়েছে এটা, 25-এর মধ্যে। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারের সঙ্গে তুলনা করতে হবে, ইন্টু 100। ঠিক আছে, তাহলে 4×25 = 4×9 = 36, অর্থাৎ তার ভুলের হার হচ্ছে, ভুল উত্তরের শতকরা হার হচ্ছে 36%। গট ইট। এরপর আমি ইউটিউব মেথড দেখাই তোমাদের। ইউটিউব মেথড এটা হচ্ছে কিরকম, ইউটিউব মেথড হচ্ছে এটা, দেখে নাও ইউটিউব মেথড এটা কিরকম করে দেখো। এখানে লিখবে কারেক্ট, এখানে লিখবে রং। তাকে গুণ করতে বলা হয়েছিল 5/4 দিয়ে, সে ভাগ করে দিয়েছে 5/4, তার মানে উল্টে নাও এটাকে 4/5। নি কি করবে, এরকম কোনাকুনি গুণ করবে, 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 25, এখানে 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 16, এখানে লিখে দেবে। এটা বিয়োগ করলে কত হয় 9, 9/25 ইন্টু 100, উত্তর চলে আসবে। তো তুমি কি বুঝবে, তুমি জানো 25 4 এর 100, 4 4 9 36। এভাবে করাই। আচ্ছা, ভালো তো দাদা, কি বলছো। ভালোই স্যার লাগলো। এটা তো সোজা লাগছে। হ্যাঁ তো সোজা তো অবশ্যই। হ্যাঁ, ভালো লাগলো। তো এটা ইউটিউব মেথড, তো সোজা লাগবে না, পরীক্ষার খাতায় করে দেখবে, সেটাই হচ্ছে ব্যাপার। ইউটিউব মেথড সহজই হয়, কারণ যখন কেউ ইউটিউবে অঙ্ক করায়, মনে রাখবে, আমি তোমাদের একটা চরম সত্যি কথা বলে রাখি, যেহেতু তোমরা আমার কাছে পড়ছো বাস্তবটা জানা উচিত। যখন কেউ ইউটিউবে অঙ্ক করে, ধর কেউ 10টা অঙ্ক নিয়ে বসেছে, তো মনে রাখবে সেই 10টা অঙ্ক কিন্তু সে অ্যাট দ্য টাইম সলভ করছে না,
10টা অঙ্ক আধ ঘন্টা আগে থেকে সলভ করে রেখে দিয়েছে, সে প্র্যাকটিস করে রেখেছে কিভাবে আমি করাবো, কিভাবে আমার সহজ হবে, কিভাবে বোঝালে স্টুডেন্টরা দেখে চমকে যাবে। উফ, কি দিলেন স্যার! কিন্তু পরীক্ষার খাতায় উফ, আর হচ্ছে না। এরকম হবে তো এখন ইউটিউবে ভিডিও দেখার সময় বলবে উফ কি দিলেন স্যার, আর যখন পরীক্ষার খাতায় ওই অঙ্কটা দেবে তখন বলে উফ আর পাচ্ছি না। পুরো 180 ডিগ্রি। ঠিক আছে, চলো। এই তো এলিনা বলছে বুঝবে মজা যখন ঘুরিয়ে দেবে। চলো। পার্সেন্টেজ শেষ হলো? হ্যাঁ, আজকে পার্সেন্টেজ শেষ হয়ে যাবে, আর একটা অঙ্ক রয়েছে আই থিঙ্ক সো। আর একটা কি, উম, না 2-3টে অঙ্ক রয়েছে। তো দেখো অঙ্কটা বড়, কি বলেছে, দেখো ভগ্নাংশের হরলোক, আচ্ছা সরি, একটি ভগ্নাংশ এটা। তাহলে বাংলাটা আমি ভয়েস টাইপিং করে লিখেছি, বুঝলে তো, বাংলা লেখা খুব কষ্ট, তো আমি বাংলাটা ভয়েস টাইপিং করে লিখেছি, এরপর চলে এসেছে এরকম। অ্যাকচুয়ালি আমার যে নোটটা বানানো আছে সেটা ইংলিশে নোট বানানো আছে, তোমাদের জন্য আমি ওর বাংলায় ট্রান্সলেট করতে হয়েছে আমার। যাই হোক, বলেছে একটি ভগ্নাংশের হর লবের থেকে 4 কম, হর লবের থেকে 4 কম, যদি হর 32% বৃদ্ধি পায় এবং লব 75% কি বলেছে, 75% বৃদ্ধি পায়, তাহলে ভগ্নাংশটি দাঁড়ায় 12/25। তাহলে প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো। যখন এরকম অঙ্ক পাবে তোমাদের আমি বলবো অপশনটা একবার লক্ষ্য করতে, কারণ এরকম অঙ্কে তুমি 4টা অপশন পাবেই, মানে প্রত্যেকটা অঙ্কেই পাও। ধরো অপশনগুলো আমি আবার জাস্ট লিখছি। এরকম 4টা তুমি অপশন পাবে, তো ভালো করে একটু বুদ্ধির সঙ্গে আমাদের উত্তরগুলো দিতে হবে, কারণ এরকম অঙ্কতে অপশন দেখি অঙ্কগুলো উইথিন এ সেকেন্ড হয়ে যাবে। প্রথমে একটা কি শর্ত দিয়েছে, ভগ্নাংশের লব হরের থেকে 4 কম হবে, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। ঠিক আছে, ওপরেরটা লব লিখে রাখবে খাতায়, ওপরে লব নিচে হর, কারণ তুমি ভুলবে আমি জানি, আমিও ভুলে যাই। ওপরে লব নিচে হর, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলেছে 4 কম হবে, শুধুমাত্র এই তথ্যটা দিয়েই কিন্তু মাঝে মাঝে অঙ্ক সলভ হয়ে যায়। পরীক্ষার অঙ্কেতে এমন কিছু ডাটা থাকে, সেটা দিয়েই অপশনের মাধ্যমে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। যেমন এখানে বলেছে হর লবের থেকে 4, সরি, হর লবের থেকে 4, মানে আমি ভুল বললাম, উপরে হর হবে নিচেই লব হবে, তাই না? যাই হোক, 4 কম, তার মানে এদের যে পার্থক্যটা সেটা 4। আমি তাহলে এখানে দেখবো 7, এখানে 4 আছে, পার্থক্য 4 আছে, কিন্তু এখানে তো দেখো 4 পার্থক্য নেই, আমি ইচ্ছা করে এটা দিয়েছি, 4 পার্থক্য নেই, তার মানে উত্তর এটাই হবে সঠিক। বুঝতে পারলাম? তো ওপরে ওপরে লব হয় না? হ্যাঁ, উপরে লব, আমি বললাম শেষে, তারপরে ভুল বললাম আমি, উপরে লব হয় নিচেই হর হয় নাকি, উপরে হর নিচেই লব, ডিনোমিনেটর নিচে হয় আমি জানি, উপরে হয় নিউমারেটর। এবার নিউমারেটরের বাংলা কি এরপর দেখতে, আগে হরটা হবে, কারণ লব হর। না না ঠিক আছে, এটা উপরে লব হয় নিচেই হর হয়। হ্যাঁ ওটাই হবে তাহলে। আমি কি বলেছিলাম প্রথমে, কিন্তু প্রশ্নটা দাঁড়া আমি বাংলাটা দেখি, হ্যাঁ, কিন্তু নিউমারেটর, আগে লব নিউমারেটর, 4 কম। নিউমারেটর লবের থেকে 4 কম, হর লবের থেকে 4 কম। 1 মিনিট, আমারও মাঝে মাঝে গোলমাল হয়ে যায় না, তো উপরে নিউমারেটর হয় এটা আমি জানি, কিন্তু তার মানে যেটা বেশি সেটাই তো নিচে। না না অ্যাকচুয়ালি দাঁড়াও, যেটা বেশি সেটা নিচে না, এরকম কোনো ব্যাপার না, বুঝলে, এটা কোনো লজিক না, যেটা বেশি সেটা নিচেই হবে অ্যাকচুয়ালি। এমনিতে তো আগে লব তারপরে হর, উপরে লবটা হয়। নিউমারেটর, দাঁড়াও, ওপরে নিউমারেটর হয়, এবার নিউমারেটরের বাংলাটা কি, নিউমারেটর, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, লব তো লব উপরে তো হর। আমি ঠিকই লিখেছি নাকি, হ্যাঁ স্যার, উপরে লব ঠিক আছে। ঠিক আছে লব ওপরে, আচ্ছা যাই হোক চলো,
কি বলেছে দেখি দাঁড়া, নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 4 লেস দেন ডিনোমিনেটর। আসলে বাংলাটা মনে হয় আমি ভুল লিখেছি নাকি বলতো, ভগ্নাংশের হর লবের থেকে 4 কম, হর লবের থেকে 4 কম হবে না, এটা তাহলে 4 বেশি করতে হবে, বা এটা লিখতে হবে লব হরের থেকে 4 বেশি, 4 কম লিখতে হবে, লব হরের থেকে। ইংলিশটা ঠিক আছে, নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 4 লেস দেন ডিনোমিনেটর, মানে উপরেরটা নিচের থেকে 4 কম, সোজা কথা। এটা বাংলাটা, উপরে লব নিচে হর থাকে, লবটা হরের থেকে 4 কম। গট ইট? আর বাংলাতে গোলমালটা হয়ে গেছিল ট্রান্সলেট করতে গিয়ে। যাই হোক, যদি হর 30% বৃদ্ধি পায়, এটা পরে আসছি, প্রথমে আমি অপশন গুলো দেখি এটার উত্তর করে দিতে পারি, কারণ যে অপশনে আমি দেখবো উপরের লবটা 4-এর নিচের থেকে 4 কম হচ্ছে, সেটাই আমার উত্তর হবে, তাই না? এরকমও অপশন কিন্তু পরীক্ষায় দেয়, তাহলে এক্ষেত্রে আমি অপশন এটা টিক করে দিতে পারি। সাপোজ ধরো এরকম, বলতে পারে যে দাঁড়াও দাঁড়াও, মানে বলতে দাও, শেষ আমার করতে দাও, শেষ করতে দাও, আমি আসছি। ধরো বি তে আছে 8 আর এখানে ধরো দিয়েছে 12, এটা দিলে হবে না, কাটাকুটি চলে যাচ্ছে, এখানে এটাকে চেঞ্জ করি, 9 4 13, এটা এটা যেমন আছে তেমন বাদ দাও এটাকে। এরকম দুটো অপশন পেয়ে গেছো, এ আর সি দুটো অপশন পেয়ে গেছো তুমি, এখানেও 4 এখানেও 4, এখানেও 4 এখানেও 4। এরপর তুমি কিন্তু ফেঁসে গেছো, তাহলে তোমাকে কি করতে হবে, বেসিক নিয়মে যেতে হবে। আমি তোমাকে অ্যাপ্রোচটা বললাম, কারণ এটা চেক করতে, এই পার্থক্যটা চেক করতে তোমার বেশিক্ষণ লাগবে না। যদি দিয়ে দেয় তাহলে তো হয়েই গেল, আর যদি না দেয় তাহলে তোমাকে বেসিক অ্যাপ্রোচে যেতে হবে। এখন এন্ট্রি নিচ্ছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, পালিয়েছে, নিতেও ঢুকতে দিতাম না তার জন্য। দেখো, এখন তোমাকে এরপর কি করতে হবে, বেসিক অ্যাপ্রোচে যেতে হবে, ঠিক আছে? এরপর দেখো আমি কিভাবে অঙ্কটা করব। একটা ফ্র্যাকশন আমি জানি না, ভগ্নাংশ আমি ধরলাম সেটা এফ ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের মানটা আমাকে বের করতে হবে। দেখো, দুই ভাবে করা যায়, বেশি কনফিউশন হবে না, আমি প্রথমে দুটো প্রসেসে দেখাই তোমাকে, লজিকটা একই থাকবে। কি বলেছে, লবটা হরের থেকে 4 কম হবে, মানে নিচেরটা যদি এক্স হয় উপরেরটা x-4 হবে, এটাই তো বলেছে, রাইট? এটা হলো ভগ্নাংশের ফরম্যাটটা। এরপর বলেছে যদি হর 32% বৃদ্ধি পায়, এখানে আবার ভুল লিখেছি আমি, যদি ইফ নিউমারেটর, এখানে হবে লব এন্ড এটা হবে হর, ঠিক আছে? বলছে যদি লব 32% বৃদ্ধি পায়, তার মানে উপরেরটা যদি 32% বৃদ্ধি পায়, তাহলে এখন কত হবে, উপরেরটা 132%, আর নিচেরটা কত হবে, গুণ করো, 75% বৃদ্ধি পাচ্ছে মানে 175%, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে। যদি বৃদ্ধি পায় তাহলে ভগ্নাংশটা হয় 12/25। এখন তুমি এটা সলিউশন করতে পারো, নিয়ে এখানে এক্স এর মান তুমি বের করতে পারো, বা একটা কাজ করতে পারো, এটাকে তুমি হাতই দেবে না, যা ক্যালকুলেশন করবে এই বাকি পার্টটা, মানে আমি যেটা বললাম x-4/x সমান সমান আমি 175টায় 12 সঙ্গে গুণ করতে পারি, আর 25-এর সঙ্গে এই 132টাকে গুণ করতে পারি। কারণ কি, এখানে এটা গুণ হয়ে আছে, সমানের যখন এদিকে আসবে নিচে চলে আসবে, আর এখানে এটা ভাগ হয়ে আছে, বাই আছে তো নিচে আছে তো, সমানের ওদিকে গেলে উপরে চলে যাবে। 25 দিয়ে 6 25 150, 7 25 125, 12 দিয়ে এটা যাবে, 12 একে 12, 12 কে 12, মানে 7/11। দেখো আমি এখানে আবার মান বের করতে পারি, এক্স এর মান বের করতে পারি, নিয়ে আবার অ্যান্সার আনতে পারি, কোনো প্রয়োজন নেই তো, আমার x-4/x এটাই আমার ফ্র্যাকশন ধরেছিলাম, তাই 7/11 এটা হয়ে যাবে উত্তর। দেখো পার্থক্যটা কিন্তু 4 অলরেডি চলে এসেছে, তাই না? বাট বাট তুমি যদি এটার অন্য প্রসেসে করতে চাও, মানে এখানে যেমন আমি এক্স ধরেছি, আমি ধরলাম ফ্র্যাকশনটা হচ্ছে এফ, এই 4 কম বেশি এটা আমি আনবই না, এটা আমি আনবই না, বাস্তবে এটাকে বাইরে বের করে দাও, সাইড করে দাও, দরকার নেই ওকে আনার। এফ, এরপর এফ এর উপরেরটা বাড়বে, উপরেরটা কত বাড়ছে 132, আর নিচে হচ্ছে 175, পার্সেন্টেজ গুলো লিখলাম না আমি, আলটিমেটলি কেটে যাবে বলে, এটা সমান বলে দিয়েছে 12/25। এরপর তুমি এখান থেকে এফ এর মান ক্যালকুলেশন করবে, আমি জাস্ট এটার পরিবর্তে এফ লিখেছি, এই যে গোল বৃত্তটা লিখে দিয়েছি, এটার পরিবর্তে জাস্ট এফ করেছি, তাহলে 12 ইন্টু 175 বাই নিচে 25 ইন্টু 132, সেই কাজটা কুইটটা 7/11 আসবে, তাই না? তার মানে আমি এখানে এফ ধরতে পারি বা এখানে এক্স আকারে ধরতে পারি, এটা তোমার চয়েস, একই ব্যাপার, বোঝা গেছে?
এখানে আমাকে এই যে 4 যেটা দিয়েছে এটা আমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। যদি নাও দিত, যদি নাও দিত তাহলেও কিন্তু এটাই হতো, তাই না? কারণ বলে দিচ্ছে যে লব 32% বাড়ালে, হরকে 75% বাড়ালে সংখ্যাটা হয় 12/25। তাহলে আমি এভাবেই করতে পারি, ভগ্নাংশ f সমান এভাবে লিখতে পারি। 4টা দিয়েছে মানে তোমাকে অপশন থেকে উত্তরটা করতে বলেছে, কারণ এখানে এই অপশন গুলো এভাবেই ফ্রেম করা থাকে। আমি এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন বলছি, তুমি বিভিন্ন কোশ্চেনে পেয়েও যাবে প্রিভিয়াস ইয়ার। দেন এই অঙ্কটা তোমরা করো। তারা আবার ভুল করেছি। নিউমারেটর অফ এ ফ্র্যাকশন, ডিনোমিনেটর লব হরে আমি কনফিউজ হয়ে যাই না তো বাংলাতে, ইংলিশটা হলে ঠিক আছে। দেখো বলেছে একটি ভগ্নাংশে লবকে যদি 20% বাড়ানো হয় আর হরকে যদি 5% কমানো হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 5/2। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত ছিল? আমি প্রকৃত ভগ্নাংশটাকে যদি এফ ধরি, ফ্র্যাকশন ধরি, বা তুমি এক্স ওয়াই আকারেও ধরতে পারো, মানে উপরে এক্স নিচে ওয়াই এভাবে ধরতে পারো, যা খুশি ধরবে, নো প্রবলেম। তাহলে উপরটাকে বলছে বাড়ানো হচ্ছে, 20% বৃদ্ধি করা হচ্ছে, তার মানে 120% হচ্ছে এটা। আর নিচেরটাকে বলছে 5% কমানো হচ্ছে, তার মানে এটা 95% হচ্ছে। আর এটা সমান আমি বলতে পারি 5/2 বলো, হ্যাঁ কিনা? পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, এটা তুমি পরীক্ষার খাতায় থোড়ি লিখবে। এরপর কাটটা কুইটটা দেখো কত হচ্ছে, 5 দিয়ে এটাকে কাটছি আমি, হ্যাঁ? 5 2 10। বলে কি করে কাটলেন এটা, বলতে হবে নাকি? অনেকেই জানো, বলে দিই। এখানে ছিল 120, এখানে ছিল 5। আমি 120কে মনে মনে ভাববো, কেউ মাইক্রোফোনটা অফ অফ করো তো। 12 × 10, তো ভাবতেই পারি আমার মন, এটা 5 দিয়ে এটাকে আমি 2 দিয়ে কাটলাম, 5 2 10। তো সেজন্য আমি কি করেছিলাম, এই শূন্যটাকে 10 ভেবে 5 2 10 চালিয়েছিলাম। নিয়ে এবার 5 20 24, কত সহজে আমি বলতে পারি, তাই না? তাহলে দেখো x/y, এখানে কিছু নেই, 95টা উপরে চলে যাবে, এখানে কিছু নেই মানে জানো তো সবসময় এক থাকে, শূন্য থাকে না। কাটাকুটি করার সময়, ভাগ করার সময় এক থাকে। 95 / এখানে দেখো 12 × 2 24, আর এখানে 2 48। তাহলে ভগ্নাংশটা হবে 95/48। ইজ ইট ক্লিয়ার? দেন লাস্ট অঙ্ক এটা। একটি ভগ্নাংশে দাঁড়াও, বাট নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ লেস দেন ইটস ডিনোমিনেটর। ফর নিউমারেটর, লব হরের থেকে, উফ, সব। ইফ নিউমারেটর ইজ ডিক্রিজড বাই 1, লব 1 কমলে এবং হরকে 1 বৃদ্ধি করলে নতুন ভগ্নাংশটি হয় 1/2।
তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত, এটা দেখো। এখানে তোমাকে কিন্তু এক্স ধরতে হবে। বলেছে যে একটি ভগ্নাংশের লব হরের থেকে 1 কম। তাহলে নিচে যদি এক্স আমি ধরি, নিচেরটা একটা ভগ্নাংশ উপর নিচে থাকে, নিচেরটাকে যদি আমি এক্স ধরি তাহলে উপরটা কি হবে, 1 কমে যাবে। 1 কমে যাওয়া মানে কি, এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভগ্নাংশটা। এরপর কি কাণ্ড করছে দেখো, লবকে 1 বৃদ্ধি করা হচ্ছে, তাহলে এখানে +1 দাও। লবকে 1 বৃদ্ধি করা হলো, সরি 1 কমাচ্ছে না, 1 কমানো হচ্ছে, 1 কমালো, এবং হরকে 1 বৃদ্ধি করা হলো, এখানে +1 করো। বলছে এটা সমান দাঁড়াচ্ছে 1-এর 2। তাহলে এখানে আমি লিখছি উপরেরটা এক্স, এখানে -1 দুটো -1 হলে -2 হয়ে যাবে, নিচে x+1 সমান হচ্ছে 1-এর 2। এরপর কোনাকুনি গুণ করতে হবে। তো দেখো এটার সঙ্গে এটার কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণটা জানো তো সবাই, এটার সঙ্গে এটার গুণ হয়, এটার সঙ্গে এটার গুণ হয়। আমি একবার লিখছি 2 × x-2 সমান x+1, 2x - 4 এখানে x+1, তাহলে x সমান কত হবে 5। তাহলে অ্যাকচুয়াল ভগ্নাংশটা কত, ভগ্নাংশটা বলেছে দেখো লব হরের থেকে 5 কম, মানে নিচে যদি 5 হয় উপরটা হবে 4। বোঝা গেছে সবার? তো চলো আজকের পার্সেন্টেজ এখানেই শেষ হলো। তোমরা এরপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, পার্সেন্টেজ খুঁজে খুঁজে বের করবে। আই থিঙ্ক 95% সলভ হয়ে যাবার কথা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার কথা বলছি। অঙ্ক ছিল দাঁড়াও 1 মিনিট, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক, একটু অফ করে দিই।